আর দেখতে দিব না, নাহলে ফেসবুক বাসিন্দারা মনে করবে যে ওদেরকে ছাড়াই আমরা শুরু করে দিছি। দেখো কেবল লাইভ হলাম। হ্যালো 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 হ্যালো, আশা করি ঠিক আছে। হ্যাঁ, পারফেক্ট, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সবাই একটু জয়েন হয়নি ফেসবুকে, তারপর শুরু করছি। ওকে, একজন বলতেছে ভাইয়া ধীরে পড়ান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি বলছো একটা কথা আমি শুনবো না, এটা হয়? বলো। ওকে ভাইয়া, কোন বই নিব? বই টই নেওয়ার দরকার কি? হ্যাঁ, বই টই নেওয়ার দরকার কি? বই কেনার দরকার আছে? ওকে, ঠিক আছে, মোটামুটি সবাই আস্তে আস্তে চলে আসছে, আমরা চলো শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের ভেক্টরের 10 নাম্বার ক্লাস। আমরা এর আগের ক্লাসে যা কিছু নিয়ে আলোচনা করেছিলাম, মোটামুটি আমাদের যে লম্বাংশ উপপাদ্য, অনেকগুলা ভেক্টর থাকলে সেই ভেক্টরগুলোর লব্ধি কী করে বের করতে হয়, তাদের মান বের করার সিস্টেম কি, দিক বের করার সিস্টেম কি, এইগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম কয়েকটা ম্যাথের সাহায্যে। আমরা সেখানে দেখেছিলাম যখন অনেকগুলা ভেক্টর থাকে তখন আমরা কিভাবে করে লব্ধি বের করি। আমরা আইজে এর মাধ্যমে বা আয়ত একক যে আয়ত একক স্থানাঙ্ক ব্যবস্থা, সেইটার সাহায্যে আমরা ভেক্টরের লব্ধি বের করা শিখছিলাম। আবার আরেকটা উপায় ছিল একটা লব্ধি আর ধরে, থিটা ধরে, আর কস থিটা আর সাইন থিটা ধরে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে তারপরে আমরা লব্ধি বের করা শিখছিলাম। ঠিক আছে, এখন আমরা আজকে ওই রিলেটেড প্রবলেমগুলোরই আসলে কিছু প্র্যাকটিস করব। এবং তোমাদেরকে আমরা কিন্তু একটা হোমওয়ার্ক দিছি। হোমওয়ার্ক বলতে হচ্ছে মূলত এই যে লেকচার 1 থেকে লেকচার 10 পর্যন্ত আমাদের যতটুকু টপিক কাভার হয়েছে সেইগুলো আমাদের যে মাস্টারি প্র্যাকটিস শিট আছে, ওই মাস্টারি প্র্যাকটিস শিটের মধ্যে 1 থেকে প্রথমে আগে 8 নাম্বার পেজে চলে যাবা। প্রথমে আগে 8 নাম্বার পেজে চলে যাবা, 8 নম্বর পেজে যাবা। হ্যাঁ, 8 নম্বর পেজে আগে চলে যাবা। 8 নম্বর পেজে যাওয়ার পরে সেইখানে প্রবলেম নাম্বার 1 থেকে প্রবলেম নাম্বার 31, এই প্রবলেমগুলা তুমি দেখবা। এই প্রবলেমগুলা তুমি দেখবা আমি লেকচার 1 থেকে 10 পর্যন্ত যা কিছু পড়াইছি সেগুলার মধ্যে আছে এই প্রবলেমগুলা। লেকচার 1 থেকে 10, লেকচার 1 থেকে 10। হ্যাঁ, তো যেটা তোমাদের কাজ হবে সেটা হচ্ছে যে এই প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করা শুরু করা এখন থেকেই। ওইখানে কিন্তু আমরা প্রবলেমগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করছি, তুমি দেখবা 3টা ক্যাটাগরিতে ভাগ করা আছে। সেখানে আছে হচ্ছে কোনো কোনো ম্যাথে প্রশ্নের লাস্টে দেখবা ইজি ট্যাগ দেওয়া, কোনো কোনোগুলার লাস্টে দেখবা মিডিয়াম ট্যাগ দেওয়া, এবং কোনো কোনোটার লাস্টে দেখবা হার্ড ট্যাগ দেওয়া আছে। তো প্রথমে তোমার টার্গেট হবে কি জানো, আগে ইজিগুলা পারছো কিনা সেটা কনফার্ম করা, আগে ইজিগুলা শেষ করে ফেলবা। এরপরে দেখবা মিডিয়াম কোনগুলো আছে। মোটামুটি ইজি আর মিডিয়াম তুমি যদি ভালো মতন পারো তাহলেই ধরে নিবা তোমার ওই চ্যাপ্টারের প্রিপারেশন 100% কমপ্লিট। আচ্ছা, 100% বলা আসলে ঠিক না কখনোই, যতই ভালো প্রিপারেশন হোক না কেন, ধরো 90% প্রিপারেশন আসলে ডান। এরপরে এই হার্ড টাইপের যে প্রবলেমগুলো আছে সময় থাকা সাপেক্ষে এইগুলা সলভ করবা, সময় থাকা সাপেক্ষে এইগুলা সলভ করবা। তো যারা ধরো যে একদম প্রথমবারের জন্য চ্যাপ্টার পড়ছো, প্রথমেই যদি তুমি হার্ডের দিকে যাও তখন তোমার কাছে দেখলে একটু মানে লো কনফিডেন্স ফিল করবা, মনে হবে যে হাই হাই কি পড়ছি, এগুলা তো পড়ার মধ্যে নাই, একটু কঠিন লাগতে পারে। সো এই কারণে ইজি আর মিডিয়াম যদি ভালো মতন পারো তার মানে এই চ্যাপ্টার আসলে হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নাই। হার্ড যে প্রবলেমগুলো আছে এইগুলা নর্মালি দেখা যায় তুমি অ্যাডমিশনের জন্য যদি কিছুটা আগায় রাখতে চাও, ধরো আমরা মূলত এই যে শিটগুলো দিছি এখানে হার্ডগুলো আসলে তাদের জন্য যারা ইজি মিডিয়াম খুব অল্প সময় করে ফেলতে পারে। হ্যাঁ, তো প্রথমবার যখন তুমি দেখছো তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং থাকে এবং আসলে তুমি টপ পজিশনগুলায় টার্গেট নিতে চাও, সেই ক্ষেত্রে এখন থেকে এই হার্ড প্রবলেমগুলা একটু প্র্যাকটিসের মধ্যে রেখো। কিন্তু ইজি আর মিডিয়াম এইগুলাই আসলে ভালো মতন করলে কাভার হয়ে যাবে। এগুলা কোন বইতে পাবা? এটা আমাদের ওয়েব অ্যাপের মধ্যে প্র্যাকটিস শিটের মধ্যে দেওয়া আছে। ওয়েব অ্যাপে কিভাবে পাবা এগুলো সব কিছু আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে কিন্তু আমরা জানাই রাখছি। তো দেখবা যে ওয়েব অ্যাপে যেখানে ক্লাস হয়, যেখানে ক্লাসগুলো রেকর্ড থাকে, ওই ওয়েব অ্যাপের সাইটে গেলেই কিন্তু তুমি নিচে নামলে দেখবা প্র্যাকটিস শিটের একটা অপশন আছে।
বুঝতে পারছো? পেজ 4 না, পেজ হচ্ছে 8 নাম্বার পেজ, ঠিক আছে? পেজ নাম্বার 8, পেজ নাম্বার 8, পেজ নাম্বার 8 এর আমি মাত্র মিলাইছি, পেজ নাম্বার 8 এর তোমার 1 থেকে 31, ঠিক আছে? এবং প্রথমে পেজ 1 থেকে কেন শুরু করব না, কারণ হচ্ছে প্রথমে আমরা হলো বিগত ইঞ্জিনিয়ারিং ভার্সিটির যে সমস্ত প্রশ্নগুলো আছে, যেগুলো বিগত বছরে ভেক্টর অধ্যায় থেকে এসেছে, সেইগুলো আমরা আগে সলভ দিছি। তো ওইগুলো দেখা গেছে বিভিন্ন টপিক মিক্সড করে, এই জন্য আমাদের তো পুরা চ্যাপ্টার শেষ হয়নি। পুরা চ্যাপ্টার শেষ হলে তখন ওই বিগত বছরের প্রশ্নগুলো একবারে নিয়ে বসো। এখনই তুমি দেখলে দেখা যাবে প্রায় 50-60% এমনিই পারবা, কিন্তু এখন ওগুলো ধরার দরকার নাই। আগে তুমি এই পেজ নাম্বার 8 থেকে শুরু করে 1 থেকে 31 নাম্বার পর্যন্ত আগে কভার করে ফেলো, ঠিক আছে? আরে 8 নাম্বার পেজে তো, আচ্ছা আমি এটা যে সলিউশন শিটের পেজ নাম্বারটা বলছি, ভালো কথা। এটা হচ্ছে সলিউশন শিটের পেজ নাম্বার, এইটা হচ্ছে সলিউশন শিটের পেজ নাম্বার, সলিউশন শিটের পেজ নাম্বার। এবার মিলায় নাও, হ্যাঁ এবার মিলায় নাও, দেখো এটা হচ্ছে সলিউশন শিটের পেজ নাম্বার, ঠিক আছে? ওকে, হ্যাঁ, না প্র্যাকটিস শিট দেখা যাবে, কোনো অসুবিধা নাই। বই প্রতিদিনই বলি, বইয়ের ক্ষেত্রে হচ্ছে তোমরা আগে দেখবা যে তোমাদের সালের বই এটা আসছে কিনা, তোমাদের ব্যাচের বই আসছে কিনা। তোমাদের ব্যাচের যদি বই আসে তখনই কিনো, প্রথমে তপন স্যার কিনো এবং তারপরে কলেজ যেটা রিকমেন্ড করবে কলেজ অনুযায়ী একটা কিনে ফেলো, ঠিক আছে? ওকে, সব বাদ, এখন চলো আমরা পড়াশোনার মধ্যে ঢুকে যাই, ঠিক আছে? সব বাদ, পড়াশোনার মধ্যে চলো ঢুকে যাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কোনো কিছু না বুঝলে সময় সাপেক্ষ বলতে কি বুঝাইছেন সেটা বুঝি নাই, ইয়াতে বইলো ডিসকাশন গ্রুপে। এখন আর এই রিলেটেড কোনো টপিক নাই, চলো পড়াশোনার মধ্যে ঢুকে যাই। সো এটা বলছিলাম, নিচের 3টা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। নিচের 3টা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে বলছে। দেখো 3টা ভেক্টর দেওয়া আছে, একটা 16 নিউটন, একটা 25 নিউটন এবং একটা 12 নিউটন। এখন তোমাদের জন্য আমি একটু সময় দিই, সময় দেই হচ্ছে ধরো 20-30 সেকেন্ড সময় দিলাম। এর মধ্যে একটু কমেন্টে জানাও তো এটার উত্তরটা কি হবে, একটু কমেন্টে জানাও তো দেখি এইটার উত্তরটা কি হবে। 25, 25, 50, 15, পারি না, কোন লাগবে, অ্যাঙ্গেল দেওয়া নাই কেন, অ্যাঞ্জেল নাই কেন, 25ই বেশি বলছো। ওকে, দেখো খেয়াল করো, এইখানে খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন এটা, এবং প্রথম দেখায় ভরকায় যাওয়াটা খুব স্বাভাবিক। খেয়াল করো, বলেছে নিচের 3টা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। একটা জিনিস একটু খেয়াল করো তো, এই যে ছবিটা আঁকা হয়েছে এইটা কি একটা সামান্তরিক না? এইটা কি একটা সামান্তরিক? আচ্ছা, এইটা যেহেতু একটা সামান্তরিক, তাইলে বলো তো একটা সামান্তরিকের ক্ষেত্রে যদি তোমার সন্নিহিত 2টা বাহু দেওয়া থাকে, তাহলে এই সামান্তরিকের যে কর্ণটা, সে কর্ণটা কি লব্ধি নির্দেশ করে না? দেখো দেওয়া আছে কর্ণের মান হচ্ছে 25, দেওয়া আছে কর্ণের মান 25, তার মানে আমাদের এখানে যে 12 নিউটনের একটা ফোর্স আছে এবং 16 নিউটনের যে ফোর্স আছে, এই 12 আর 16, 12-16 নিউটন এবং 12 নিউটন, এই দুইটার যে লব্ধি, এই দুইটার লব্ধি কত? এই দুইটার লব্ধি হচ্ছে সামান্তরিকের কর্ণ না? এই দুইটার লব্ধি হচ্ছে সামান্তরিকের কর্ণ। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে সামান্তরিকের কর্ণের মান হচ্ছে 25। দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে সামান্তরিকের যে কর্ণটা, কর্ণের মান কত? 25 নিউটন। তাহলে সামান্তরিকের কর্ণ যদি 25 নিউটন হয়, সামান্তরিকের কর্ণটা যদি 25 নিউটন হয়, তার মানে 16 নিউটন আর 12 নিউটন এই দুইটার লব্ধির মান হচ্ছে 25 নিউটন। ক্লিয়ার? এখন আমাদের তো এখানে টোটাল ফোর্স কয়টা? 3টা। একটা হলো 12 নিউটন, একটা হলো 16 নিউটন, একটা হলো 25 নিউটন। আমরা 16 আর 12-র যে লব্ধি সেইটা বের করছি হচ্ছে 25, সেটা বের করছি হচ্ছে 25। আর এই 25 তো অলরেডি আমাদের সিস্টেমের মধ্যে ছিলই, তাহলে এই 25 আর এই 25 দুইটা যোগ করলে কত হয়ে যাচ্ছে?
50। দেখো 16 আর 12 এই দুইটা যোগ করে অলরেডি কত হবে? 16 আর 12 দুইটা যোগ করে কিন্তু অলরেডি কি হবে? 25 নিউটন হবে। কিভাবে হবে ভাই এটা 25 নিউটন? কারণ আমাদের এটা তো সামান্তরিকের কর্ণ। এই দুইটা ভেক্টরের যে লব্ধি সেটা তো কি হবে? এই দুইটা ভেক্টরের যে লব্ধি সেইটা কিন্তু এরকম এই সামান্তরিকের কর্ণ হবে। এখন আমাদের এই সামান্তরিকের কর্ণের মান বলা আছে একটা ভেক্টরের সাহায্যে, সেটা হলো 25 নিউটন। এই সামান্তরিকের কর্ণটা তো 12 আর 16 নিউটনেরও লব্ধি। তাহলে আমরা দেখো একই দিক বরাবর এখন দুইটা ভেক্টর পেলাম। কি বললাম? একই দিক বরাবর দুইটা ভেক্টর পেলাম। একটা হলো 25 নিউটন, যেটা 12 আর 16 এর লব্ধি, এবং আরেকটা অলরেডি আগের থেকে ছিল 25 নিউটন। তাহলে একই দিক বরাবর যখন দুইটা 25 নিউটন বল কাজ করে, তখন আমাদের মোট লব্ধি কত হবে? 25 নিউটন প্লাস 25 নিউটন সমান সমান 50 নিউটন। সো প্রথম দেখা এটা একটু ভয় লাগতে পারে, কিন্তু আসলে অঙ্কটা খুবই কনসেপচুয়াল এবং সহজ। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা? না নেট প্রবলেম করছে না, এখন নেট ঠিক আছে, আমার এন্ডে সব কিছু ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ভেরি গুড। এগুলো একটু খেয়াল রেখো, এগুলো একটু খেয়াল রেখো। ওকে, চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। এইখানে আমাদের বলছে নিচের তিনটা ভেক্টরের লব্ধি বের করতে। একটা দেওয়া আছে 5 মিটার দূরত্ব, একটা দেওয়া আছে 3 মিটার দূরত্ব, একটা দেওয়া আছে 2 মিটার দূরত্ব। তো চলো আমরা আগের দিন যে কনসেপ্টগুলো শিখছিলাম সেইগুলো অ্যাপ্লাই করে এই প্রবলেমটা সলভ করি। সবাই একটু ক্যালকুলেটারে করে ফেলতে পারবা না? দেখো তো তিনটা যে ভেক্টর দেওয়া আছে, যদি আমি তিনটা ভেক্টরকে আলাদা করে নামকরণ করে ফেলি, যে এটা হলো আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এইটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তাহলে ভাই বলো তো দেখি, এ যেই ভেক্টরটা, এ যেই ভেক্টরটা, এইটাকে যদি আমি আই যেতে কনভার্ট করতে চাই তাহলে কি পাবো? 5 cos 37 ডিগ্রি আই ক্যাপ প্লাস 5 sin 37 ডিগ্রি জে ক্যাপ। আজকের ক্লাস বেশিক্ষণ হবে না, আজকে প্র্যাকটিস তো, বেশিক্ষণ সময় নিব না। তারপরে কি 3 মিটার যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা বলো তো, আমরা এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে যদি আই যেতে কনভার্ট করতে চাই তাহলে কি করব? এই যে এই ভেক্টরের যে আদিবিন্দু, সেখানে আমরা যদি একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করে দেই, তাহলে কি হচ্ছে দেখো, এই যে 3 মিটার যে ভেক্টরটা আছে এটা কিন্তু এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখানে হবে 3 cos 0 ডিগ্রি, 3 cos 0 ডিগ্রি আই ক্যাপ প্লাস 3 sin 0 ডিগ্রি জে ক্যাপ। বুঝতে পারছি? এবং সি নাম্বারে যেটা আছে সেটা দেখো সরাসরি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা দেখো, আমরা এখানে একটু বোকামি করে ফেলছি। আমরা তো স্মার্ট মানুষজন, আমরা কেন এই বোকামিটা করতে যাব বলো তো? বি যেই ভেক্টরটা আছে, বি যেই ভেক্টরটা আছে, বলো তো বি ভেক্টরটা কি আসলে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর না? তাহলে আমি এটাকে এত ঝামেলা না করে একবারে লিখে ফেলতে পারি না যে এটা হচ্ছে আমার 3i ক্যাপ একটা ভেক্টর, 3i ক্যাপ একটা ভেক্টর, কারণ এটার কি ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ আছে? এই যে ভেক্টরটা, এটার কি ওয়াই অক্ষ বরাবর কোনো কম্পোনেন্ট আছে? নাই, শুধু এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট আছে। তাহলে 3 মিটার যেটা, সেটাকে আমি এক্স অক্ষ বরাবর যেহেতু, তাহলে লিখতে পারি কি 3i ক্যাপ। এবং দেখো সি যেই ভেক্টরটা, এটা কিন্তু শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমি কি লিখতে পারি? এটাকে এভাবে লেখা যায় 3i ক্যাপ প্লাস 0 জে ক্যাপ। তো ভাই 0 লেখা না লেখা একই কথা, লিখলেও যা না লিখলেও তা। পরেরটা যেটা সি, সিটা কি এক্স অক্ষ বরাবর? বলো তো এই 2 মিটারটা কি এক্স অক্ষ বরাবর? না, এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে? 0 টুকু গেছে। আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে? 2 একক, তাহলে 2 জে ক্যাপ। তাইলে খেয়াল করো, আমরা কিন্তু এই তিনটা ভেক্টরের লব্ধি বের করে ফেলতে পারবো। এই তিনটা ভেক্টরের লব্ধি কত বের করে ফেলতে পারবো। তাহলে কত হবে হিসাব করবা, কত হবে হিসাব করিয়া দেখবা। ঠিক আছে, 5 cos কত 37 ডিগ্রি প্লাস হচ্ছে 3 হবে, তাহলে এখানে আসে 6.99 আই ক্যাপ, এবং 5 sin 37 ডিগ্রি প্লাস হচ্ছে 2, এটা আসে প্লাস 5 জে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমাদের ওই তিনটা ভেক্টরের লব্ধি। দেখো মনে আছে কিনা, মনে আছে কিনা? সি ভেক্টরটা বুঝি নাই। দেখো তো সি যেই ভেক্টরটা, এই ভেক্টরটা কি ভাইয়া শুধুমাত্র আমরা কি করব? ভেক্টর এইটা, এটার আদিবিন্দুতে যদি একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করে দাও, তাহলে বলো তো দুই ভেক্টরটা কি শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর না? ওয়াই অক্ষ বরাবর 2 মিটার, তাহলে এটাকে কিভাবে প্রকাশ করব? 2 জে ক্যাপ দিয়ে প্রকাশ করব।
যেমন এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবরও ছিল না, ওয়াই অক্ষ বরাবরও ছিল না, এই কারণে আমরা কি করছি, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ নিয়ে আই দিছি এবং ওয়াই অক্ষ বরাবর একটা অংশ নিয়ে জে দিছি। এই যে দেখো, সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ, এইটা মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, যেটা হচ্ছে 5 cos 37 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে 5 sin 37 ডিগ্রি, 37 ডিগ্রি। তাহলে যেটার দুইটা উপাংশ আছে সেটা এইভাবে লিখলাম। বি যেই ভেক্টরটা, এটা শুধু এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এখানে 3 i ক্যাপ দিলাম, কোনো ওয়াই অক্ষ বরাবর অংশ নাই বলে 0 জে। আর সি যেটা, সেটা এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর 2 একক। বলো এইবার বুঝছো কিনা? এইবারও যদি না বুঝো তাহলে তাহলে কি করবা বলো তো? তাহলে কি করা যায়? তাহলে কি করা যায় বলো? বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, এমএস ক্যালকুলেটরেও করা যাবে, অসুবিধা নাই। এই অন্তর এসডি, তোমাকে আমি ব্যান করে দিচ্ছি। হ্যাঁ, তুমি স্প্যামিং করতেছো, লাস্ট ওয়ার্নিং দিলাম, আর এগুলা করো না, ফেসবুকে যে আসো, ঠিক আছে? ওকে। 2 মিটারে যে 90 ডিগ্রি কিভাবে বুঝবা? না, এটা মানে ছবির মধ্যেই দেওয়া আছে 90 ডিগ্রি। হ্যাঁ, একদম দেখো স্ট্রেইট, এই যে ওয়াই অক্ষর সমান্তরাল না, যেহেতু কোনো অ্যাঙ্গেলের কথা বলা নাই, তাহলে আমরা ওইটাই ধরে নিব, এই যে সমান্তরাল তো দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, টেবিলের নিচে ব্রেইন খুঁজবা সাম্বাস, মনে আছে? ওকে, ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। এখন খেয়াল করো যে আমরা এখানে যেটা বের করলাম, a প্লাস বি প্লাস সি, এই জিনিসটা আসলে কি বের হলো? এই জিনিসটা আসলে কি বের হলো? খেয়াল করো, খেয়াল করো, এটা বের হলো যে এমন একটা ভেক্টর, এই লব্ধিটা এমন একটা ভেক্টর যার এক্স অক্ষ বরাবর অংশের মান হলো 6.99 এবং ওয়াই অক্ষ বরাবর অংশের মান হচ্ছে 5j। এই দেখো, এটা এমন একটা ভেক্টর, লব্ধিটা এমন একটা ভেক্টর যার এক্স অক্ষ বরাবর ভ্যালু হচ্ছে 6.99 এবং ওয়াই অক্ষ বরাবর ভ্যালু হচ্ছে 5। এখন আমারে বলো তো, যদি আমি চাই এই লব্ধির মানটা কত নির্ণয় করতে, মান কত বের করতে, তাহলে মান বের করতে গেলে কি করব? এই মান বের করতে গেলে কি করব? এই যে মনে আছে, একটা ভেক্টরের মান বের করতে গেলে কি করতাম আমরা? স্কয়ার রুট করে 6.99 স্কয়ার করতাম প্লাস 5 স্কয়ার করতাম। দেখো তো মান কত আসে, লব্ধির মান কত আসে? লব্ধির মান কত আসে? লব্ধির মান কত আসে? 6.99 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটাকে রুট করলে আসছে 8.59। এই যে অনেকে অনেকে পাগল হয়ে গেছিলা যে ভাইয়া আপনি তো এখানে ভুল করছেন, আমাদের তো এখানে রেজাল্ট আসছে 8.99, আপনার কি রেজাল্ট আসছে 6.99 আর 5j। তোমাদের যেটা রেজাল্ট আসছে 8.59, এটা কোনটার উত্তর? এটা হচ্ছে এই লব্ধির মান, এই দৈর্ঘ্যটা পাইছো তুমি, 8.59 এই দৈর্ঘ্যটা পাইছো, এই দৈর্ঘ্যটা পাইছো এবং মান এটাই, মান এটাই। কিন্তু আমি যেটা পাইছি সেটা কি ছিল? সেটা ছিল এই 8.59 এর এক্স অক্ষ বরাবর অংশ এবং ওয়াই অক্ষ বরাবর অংশ। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করলে 8 পয়েন্ট, না ভুল করতেছো, 8 পয়েন্ট দেখো, যদি সব ঠিকঠাক দাও 8.59ই আসবে। ওই যে দেখো সবারই আসছে 8.59, তোর ক্যালকুলেটরে বলিস। আনবিলিভেবল না অনেক? বলো, অনেক আনবিলিভেবল না? ইয়েস, সাব্বাস, ঠিক আছে। না, আইজের ক্যালকুলেশন আর করা যাবে না, এরকম আরো কয়েকটা প্রবলেম আছে, ওইগুলাই শিখে নিবা, ক্লাস রেকর্ড আছে, রেকর্ড দেখে নিবা তখন, ঠিক আছে? কারণ এরকম আরো কয়েকটা প্রবলেম সলভ করবো, চিন্তা করো না। দেখো তাহলে আমরা এই যে প্রবলেমটা, এটা তো আমরা কি দিয়ে করলাম? আইজে দিয়ে সলভ করলাম, লব্ধির মান বের করলাম। আচ্ছা, দিক কেমনে বের করব? দিক কেমনে বের করবে? এই কোণটা বের করতে পারবা না? থিটা, tan থিটা সমান কি হবে বলো? tan থিটা সমান সমান হবে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তাহলে 5 ডিভাইডেড বাই 6.99, 6.99, ঠিক আছে? তাহলে কত আসে ভাই? tan ইনভার্স 5 ডিভাইডেড বাই 6.99, দেখো তো কত আসে। আজকের ক্লাসটা পুরাটাই প্র্যাকটিস কিন্তু, এবং লাস্টে অনেক মজার কিছু প্রবলেম আছে। 5.8, ঠিক আছে? তাহলে এত ডিগ্রি কার সাথে? এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, 8 cos 90 ডিগ্রি দিলেও হবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এটা তো আমরা স্মার্টলি লিখছি, কিন্তু তুমি যদি ওই যে এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি আছে, এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি আছে, তাহলে তুমি cos 90i sin 90j এভাবে দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নাই। সকল ক্ষেত্রেই এই ফরম্যাট খাটবে, কোনো সমস্যা নেই। সকল ক্ষেত্রে যদি তোমার কাছে দেখে মনে হয় ভাই যে আমি বুঝি না, খুব বেশি বুঝতেছি না, তাহলে সেই ক্ষেত্রে ওই যে আগের দিন যে নিয়ম শিখাইছিলাম,
যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কজ আই এবং সাইন জে লিখে দিবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। না, তোমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে, 8.59 যেটা এরকমই আসবে দেখবা। ঠিক আছে, ওকে, ডান। ঠিক আছে, গেল। এবার আসো, না এই অঙ্ক আর রিক্যাপ করা যাবে না, এরকম অঙ্ক আরও সামনে অনেকগুলো আছে, সেইগুলা সলভ করব। এটা রেকর্ড দেখে নিবা, এটা কি করবা, রেকর্ড দেখে নিবা। ওকে, এইবার আসো একটু ছোট করে দেখাই দেই যে যদি আমরা এই প্রবলেমটা ধরো ওই আর কস থিটা আর সাইন থিটা দিয়ে করতাম তাহলে কি হতো। সবাই একটু চেষ্টা করো তো আর কস থিটা আর সাইন থিটা দিয়ে করার। যে এইটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো আমাদের এখানে তিনটা ভেক্টর দেওয়া ছিল, খেয়াল করো তিনটা ভেক্টর দেওয়া, একটা ছিল এইটা, একটা ছিল এইটা, এবং আরেকটা ছিল এইটা, এরকম তিনটা ভেক্টর দেওয়া ছিল। তো মনে রাখবা যখন আমরা আর কস থিটা আর সাইন থিটা দিয়ে ম্যাথ করব তখন আমরা প্রত্যেকটা ভেক্টরের আদি বিন্দুগুলোকে এক পয়েন্টে আগে নিয়ে আসব। প্রত্যেকটা ভেক্টরের যে আদি বিন্দু সেই আদি বিন্দুগুলোকে আগে এক পয়েন্টে নিয়ে চলে আসব। ঠিক আছে, এক পয়েন্টে আগে নিয়ে চলে আসব। তাহলে এখান থেকে আমরা যখন লব্ধি বের করব, তো মনে করো লব্ধিটা হচ্ছে এই দিক বরাবর আছে, এটা হলো আমাদের আর ভেক্টর, এবং এই যে কোণটা লব্ধির যে কোণটা, এই কোণটা হচ্ছে মনে করলাম থিটা। তাহলে আমরা সমীকরণগুলো কিভাবে লিখতাম একটু মনে করে দেখো তো। আর কস থিটা সমান সমান আমাদের 5 মিটারের যে ভেক্টরটা সেটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত, 5 cos 37 ডিগ্রি, যোগ 3 মিটার যেটা সেটার কত হবে 3 cos 0 ডিগ্রি, কারণ দেখো এটা হচ্ছে ছিল 3 মিটার, এটা ছিল 5 মিটার, এটা ছিল 2 মিটার, এই অ্যাঙ্গেলটা ছিল 37 ডিগ্রি, এবং আমাদের 2 cos 90 ডিগ্রি। ঠিক আছে, কি করলাম, আর cos থিটা হচ্ছে লব্ধিটার এক্স অক্ষ বরাবর উপাংশ, আর cos থিটা হচ্ছে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ। তো লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ সমান সমান কি হয়, যাদেরকে যোগ করছি প্রত্যেকটার এক্স অক্ষ বরাবর উপাংশগুলার যোগফল, প্রত্যেকটার এক্স অক্ষ বরাবর উপাংশগুলার যোগফল। তাহলে আর cos থিটা এইটা সমান সমান আমরা একটা ভ্যালু পাবো, এবং এই ভ্যালুটা তুমি হিসাব করে দেখবা ওই যে আগে যে 6.99 পাইছিলাম ওইটার সমানই আসছে। দেখো 6.99 এটা সমানই আসছে। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ থাকলো। এবং যখন ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো নিব তখন কি করব, জাস্ট কজের জায়গায় সাইন বসাই দিব। আর সাইন থিটা সমান সমান 5 sin 37 ডিগ্রি প্লাস 3 sin 0 ডিগ্রি প্লাস 2 sin 90 ডিগ্রি, এবং আর সাইন থিটা সমান সমান তুমি ক্যালকুলেশন করে দেখো রেজাল্ট একদম 5 আসবে, সরাসরি শুধুমাত্র 5 আসবে। ঠিক আছে, ওকে, যদি আমার হিসাব ভুল না করে থাকি কোথাও, যদি হিসাব ভুল না করে থাকি 5 sin 37 ডিগ্রি প্লাস হচ্ছে 2। হ্যাঁ, তাহলে এই দেখো আর cos থিটা পেয়ে গেছো, আর sin থিটা পেয়ে গেছো। এখন আমরা আর এর মান কিভাবে বের করব, আর মানে তো লব্ধি ছিল, আর মানেই কি ছিল, আরটাই তো আমাদের লব্ধিটা ছিল তাই না, আরটাই তো আমাদের লব্ধি ছিল। তাহলে আমরা এখানে যদি 1 নাম্বার সমীকরণকে স্কোয়ার করে 2 নাম্বার সমীকরণকে স্কোয়ার করে নেই তাহলে এই পাশে থাকছে আর স্কোয়ার সমান সমান এই 6.99 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। সুতরাং আর এর যে ভ্যালু এটা থাকবে হচ্ছে স্কোয়ার রুট অফ 6.99 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার গেল। এবং যদি আমি কোণ বের করতে চাই তাহলে 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করলে আসছে tan থিটা সমান সমান 5 ডিভাইডেড বাই 6.99, থিটা সমান সমান আসবে tan, দেখো থিটার মানটা ওই যে আগে যেটা পাইছো ওইটাই আসবে, 35.58 আসবে, 35.58 আসবে। এখন এটা তো বুঝলাম। কোণ বের করার ক্ষেত্রে খেয়াল রেখো আর cos থিটা যেটা এটা যদি পজিটিভ আসে, বলো তো আর cos থিটার মান যদি পজিটিভ আসে তার মানে কি, তার মানে বলো তো আর cos থিটার মান যদি পজিটিভ আসে এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশটা ডান দিকে। যদি নেগেটিভ আসে, এটার মান যদি নেগেটিভ আসে এটার মানে কি আর cos থিটার ভ্যালুটা বাম দিকে। আচ্ছা, যদি আর sin থিটার মানটা পজিটিভ আসে তাহলে এই ওয়াই অক্ষ বরাবর উপাংশটা উপরে, আর যদি নেগেটিভ আসে তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশটা নিচের দিকে। এখন তোমাদেরকে আমি কয়েকটা কেস দেই, বলো তো যদি এরকম হয়, আমরা দেখলাম হিসাব নিকাশ করে অন্য একটা ম্যাথে আর cos থিটার মান আসছে -5, আর sin থিটার মান আসছে -7, তাহলে বলো তো কোণ বের করার সময় আমরা কি করব,
কোণ বের করার সময় কি করব দেখো, তখন তুমি একটা ত্রিভুজ হিসাবে এটাকে চিন্তা করবা, একটা ত্রিভুজ হিসাবে চিন্তা করবা। আর কস থিটার ভ্যালুটা -5, -5 মানে কোন দিক বরাবর বলো তো? -5 মানে কি এই দিক বরাবর একটা উপাংশ, এবং সাইন থিটার মান আর সাইন থিটার মান -7, তাহলে এটা কি উপরের দিকে উপাংশ? না, নিচের দিকে উপাংশ। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, আমরা লব্ধিটা যখন বের করব, লব্ধি কোনটা ভাইয়া? লব্ধি কোনটা? লব্ধি এইটা, লব্ধি এইটা লব্ধি, যার আর কস থিটার মান হচ্ছে এককটা কত 5, এবং এইটুকু দৈর্ঘ্যের মান হচ্ছে 7। মাইনাসটা দিলাম না কেন? কারণ আমি এটাকে একটা ত্রিভুজের বাহু হিসাবে চিন্তা করছি, মাইনাসের জন্য তো আমি দিকটা চেঞ্জ করেই নিছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের থিটার মানটা কত হবে বের করতে পারবো। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? চলো তো আরো কয়েকটা কেস দেখাই। দিক বের করা নিয়ে অনেকে সাফার করো, দিক বের করা নিয়ে অনেকে সাফার করো, কোনো ঝামেলা নাই। দেখো একদম ইজি। বলো তো যদি এমন হয় যে আর কস থিটা সমান সমান আসছে হলো 10, আর সাইন থিটা এইটা সমান সমান আসছে -4, বলো তো এটা কোন কোয়াড্রেন্টে আছে? দেখি বুঝো কিনা। কোন চতুর্ভাগে আছে বলেন তো দেখি, এটা কোন চতুর্ভাগে আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কোন কোয়াড্রেন্টে আছে বলেন? এক্স অক্ষ বরাবর ভ্যালু, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আর কস থিটা হচ্ছে 10, তার মানে এটা +10 বলে এটা ডান দিকে 10, আর সাইন থিটার মান -4, তাহলে কি উপরের দিকে? না, নিচের দিকে। তাহলে আমাদের লব্ধি কোনটা হবে ভাইয়া? লব্ধি কোনটা হবে? এই যে আদি থেকে শেষ এইটা হবে লব্ধিটা, যার এইটুকুর মান হচ্ছে 10 আর এইটুকুর মান হচ্ছে কত 4। এই যে মাইনাসটা লিখলাম না, কারণ দিক তো। তাহলে একটা ত্রিভুজের যদি আমরা এই কোণটা এখন বের করতে চাই, তাহলে কি করব? tan থিটা সমান সমান টেরা লম্বাভূত লম্ব বাই ভূমি, সুতরাং থিটা এর যে মান হবে সেটা হচ্ছে tan ইনভার্স 4/10, যা আসে তাই, যা আসে তাই, সেটা আমরা এই কোণটা পেলাম। বুঝতে পারছো? তাহলে কখনোই কোনো কনফিউশন হবে না। তাহলে বলো আমরা ইনশাল্লাহ অ্যাঙ্গেল কি বের করতে পারবো কিনা? অ্যাঙ্গেল বের করতে পারবো? বলো। পারবো ইনশাল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, এগুলা করতে হবে। এই যে আমি বললাম তো, দেখো যে আর কস থিটা আর সাইন থিটার মান এটা বিভিন্ন রকম আসতে পারে। তুমি এখানে তো সবসময় প্লাস ইউজ করছো, উপরে প্লাস মাইনাস না, সবসময় উপরে কিন্তু প্লাস। প্রত্যেকটা কসগুলাকে যোগ করব, প্রত্যেকটা সাইনগুলাকে যোগ করে আর সাইন থিটা পাবো। তাহলে আর কস থিটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ, আর সাইন থিটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ। মান বের করা তো সহজ, মান বের করার জন্য এই দুইটাকে স্কোয়ার করে যোগ করে রুট করতে হবে। আর দিক বের করাটা ভাই বিশ্বাস করো, এই দিক বের করাটা নিয়েই আসলে অনেকের কনফিউশন থাকে। দেখা যায় দিক বের করা নিয়েই হচ্ছে ওই অ্যাডমিশন টেস্টে গিয়ে ওরা অনেকে ভুল করে আসে। তাই এটা যেন কখনো ভুল না হয়। আর কস থিটার মান পজিটিভ মানে এক্স অক্ষের ডান দিকে একটা উপাংশ, নেগেটিভ মানে এক্স অক্ষের বাম দিকে বা নেগেটিভ দিকে একটা উপাংশ। আর সাইন থিটার মান পজিটিভ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ, আর সাইন থিটার মান নেগেটিভ মানে হচ্ছে ওয়াই অক্ষের নিচের দিকে বা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ। তাহলে তুমি যদি দুইটা উপাংশ জানো, তাহলে লব্ধি কোন দিকে কোন কোয়াড্রেন্টে আছে এটা জানো, এবং সেই ক্ষেত্রে মানে অ্যাঙ্গেলটাও বের করতে পারবা। ঠিক আছে? না 360 থেকে মাইনাস করার দরকার নাই, কারণ তুমি তো ছবি এঁকেই দিছো, ছবি তো এঁকেই দেখাইছো যে এটা এত ডিগ্রি। তাও যদি বলতে চাও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি কোণে আছে, তাহলে বলতে পারো, কোনো অসুবিধা নাই, বলতে পারো, কোনো অসুবিধা নাই। আমার কথা হচ্ছে তোমার যে উত্তরটা আসছে সেই উত্তরটা তুমি যদি ভাষায় প্রকাশ করে আসতে পারো তাহলে আর কোনো অসুবিধা নাই। তুমি বলবা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে এত ডিগ্রি কোণে লব্ধি কাজ করছে, আর বললে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এত ডিগ্রি কোণে কাজ করছে, যেইভাবে বলো কোনো অসুবিধা নাই। এত ভয় পাবা না। শোনো, মেইন আইডিয়াটার দিকে ফোকাস করো। মেইন আইডিয়াটা হচ্ছে যে আমার অঙ্কটার প্রসেস ঠিক আছে কিনা, কনসেপ্ট ঠিক আছে কিনা। এরপরে উত্তর নিয়ে বেশি চিন্তা করার যাবে না, যে উত্তর আমি কিভাবে লিখলে সুন্দর হবে। হ্যাঁ, এটা আমাদের একটা এক্সটেন্টে দরকার, কিন্তু উত্তরটা মূলত দেখা যাবে কেউ কেউ এই উত্তর বের করেও ফুল মার্কস পাইছে, কেউ কেউ এইরকম উত্তর বের করেও ফুল মার্কস পাইছে, কোনো অসুবিধা হবে না। কারণ আলটিমেটলি দুইটা তো একই দিক নির্দেশ করছে, তুমি জাস্ট ভাষায় ঠিক মতন প্রকাশ করে দিতে পারলেই কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো? গেল, ডান। তাহলে আমরা বুঝে গেলাম, বুঝে গেলাম। এইবার আসো দেখি এই প্রবলেমটা, চলো তো একটু আমরা দুইটা নিয়মেই সলভ করব, দুইটা নিয়মেই সলভ করব, কোনো অসুবিধা নেই। এই নিয়মটা চলো আমরা একটু দুইটা নিয়মে সলভ করব। বাহ, অনেক প্রশংসা দেখতে পাচ্ছি, সাব্বাস। আমি অনেক মোটিভেটেড ফিল করছি, অনেক বেশি মোটিভেশন পেলাম, অনেক অনেক প্রশংসা পাচ্ছি। ওয়াও, আমি তো হঠাৎ করে আমার পিছনে দুইটা পাখা গজিয়ে গিয়েছে, একটু পরে দেখবা উড়ে যাব আকাশে এই প্রশংসার চোটে। ডান। দেখো প্রশ্নটা একটু তুলে ফেলো তো, খাতা একটু তুলে ফেলো। এটা এই একটা প্রশ্ন অনেকগুলা কনসেপ্টের ক্লিয়ার করে দিবে, দেখবা। বলো বলো বলো।
ওকে, চলো আমরা আগে দেখি প্রশ্নটা কি বললো। প্রশ্নটা কি বললো আগে দেখি। একটা গাড়ির কথা বলছে, একটা গাড়ির কথা বলছে। আচ্ছা ভালো কথা, দেখো গাড়িটা কি করলো। গাড়িটা উত্তর দিক দক্ষিণ দিক এরকম টাইপের ঝামেলা আছে, তাহলে আমরা সবার আগে কি করব বলো তো? আগে আমরা একটা মানচিত্র এঁকে ফেলবো বা দিকগুলাকে মেনশন করে ফেলবো। সবসময় বলছিলাম কি, উতে উত্তর মানে উপরে উত্তর, উপরে উত্তর, তাহলে উল্টা দিকে নিচে কি দক্ষিণ, দক্ষিণ, এবং ডান দিকে হচ্ছে পূর্ব আর বাম দিকে হচ্ছে পশ্চিম। ঠিক আছে, বাম দিকে হচ্ছে পশ্চিম। ওকে ঠিক আছে, এইবার আসো প্রত্যেকটা প্রশ্ন আমরা একটু ধীরে ধীরে পড়ি, আগেই কেউ তুলতে যেও না। যাদের প্রশ্ন দেখে ভরকায় যাচ্ছ একটু খেয়াল করো যে আমি যখন প্রশ্ন পড়ছি, পড়ার সাথে সাথে ওই প্রশ্নটাকে কিভাবে অ্যানালাইসিস করছি। এই জিনিসগুলো শেখার জন্যই কিন্তু মূলত আমরা ক্লাসে কিছু প্রবলেম সলভ করে দেই। তো এটা খেয়াল করবা যে ভাইয়া একটা প্রবলেম দেখলো, দেখার পরে ভাইয়া আসলে কোন অ্যাপ্রোচটা নিল। তো আস্তে আস্তে তোমরাও যখন প্রবলেম সলভ করবা তখন আটকায় যাবা কোনো কোনো জায়গায়। সো ওই সময় তোমার এই কিছু কিছু স্ট্র্যাটেজি যেগুলো ক্লাসের মধ্যে দেখাচ্ছি, এগুলো তখন অ্যাপ্লাই করলে দেখবা যে অনেক হেল্পফুল হয়। এবং আমরাও যখন ক্লাস করছি, ভাইদের ক্লাস করছি, ভাইদের কাছে পড়ছি, ওই সময় কিন্তু আমরা এভাবেই পড়ছি যে আমি আগে নিজে প্রবলেম সলভ করতে গেলে দেখতাম আটকায় যাচ্ছি, ওফ আটকায় গেলে এখন কি করবো, ও ভাইয়া তো এই সময় ওই কাজটা করছিল, দেখি তো ওইটা করে হয় কিনা, দেখি হ্যাঁ আসলেই তো এটা করতে গিয়ে মিলে গেছে। তো এই জন্য যখন আমরা সলভ করে দিই, সলভ করি কেন, সলভ করি জাস্ট অ্যাপ্রোচটা কি নিচ্ছি, মানে ওয়ে অফ ডুইং ইট। এই কয়েকটা ওয়ে যদি তুমি আসলে জানতে পারো, দেখতে পারো, দেখবা যে নিজেরা প্রবলেম যখন সলভ করতে যাবা তখন অনেক আইডিয়া মাথায় চলে আসবে। তাহলে দেখো কি বললো এখানে, একটা গাড়ি উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে 15 কিলোমিটার গেল। বলো তো ভাই কি বললো কথাটা, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ। বলো তো ভাই উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ দুইটাই হতে পারে, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ দুইটা হতে পারে। একটা হতে পারে ডান দিকে বা পূর্ব দিকে, আর একটা হতে পারে উত্তর দিকের সাথে পশ্চিম দিকে। আবার বলছি কথাটা, উত্তর দিকের সাথে পূর্ব দিকেও কোণে হতে পারে অথবা পশ্চিম দিকেও হতে পারে। হ্যাঁ, তাহলে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে, তার মানে কি উত্তর দিকের সাথে পূর্ব দিকে কত কোণে, যেটা উত্তর দিকের সাথে 30 ডিগ্রি, সাথে 30 ডিগ্রি কোণ। এই তো, তাহলে এটা কতটুকু গিয়েছিল, 15 কিলোমিটার গিয়েছিল, এটা আমাদেরকে বলে দিল। তারপরে কি করছে দেখো, এরপরে সেটা পূর্ব দিকে 30 কিলোমিটার গেছে, পূর্ব দিকে 30 কিলোমিটার গেছে। তাহলে কি করবা জানো, এইখানে তুমি মনে মনে একটা মানচিত্র এঁকে ফেলবা, কারণ এখান থেকে পূর্ব দক্ষিণ আবার ঝামেলা হয়ে যাবে তোমার ঠিক করতে। তো এই কারণ এরকম একটা অঙ্ক 4 নাম্বার লেকচারে কিন্তু করাইছিলাম। দেখো যেখান থেকে শেষ করছো সেই পয়েন্টে তুমি আবার একটা XY কোঅর্ডিনেট এঁকে ফেলবা। তাতে করে কি হবে, তুমি জানো এই পয়েন্ট থেকে উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে, পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে। তাহলে নতুন যে ইনফরমেশন আছে সেই অনুযায়ী ছবি আঁকতে পারবা। পরে আমাদের বললো পূর্ব দিকে 30 কিলোমিটার গেছে, তো গেছে পূর্ব দিকে 30 কিলোমিটার গেছে, পূর্ব দিকে 30 কিলোমিটার গেছে, ভালো কথা, পূর্ব দিকে 30 কিলোমিটার গেছে। আচ্ছা তারপরে কি করব, আবারও সে আগের জিনিস, যেই পয়েন্টে এসে থামছি সেখানে আমরা আবার একটা মানচিত্র এঁকে ফেলবো, কোঅর্ডিনেট এঁকে ফেলবো। এবার বললো দক্ষিণ পশ্চিমে 12 কিলোমিটার গেল। দেখো এই ভাষাগুলো গুরুত্বপূর্ণ, খেয়াল দেখো, এখানে কোনো কোণ নাই, কোনো কোণ নাই, শুধু বলে দিছে দক্ষিণ পশ্চিমে 12 কিলোমিটার দূরত্ব গেল। তাইলে ভাই আমরা কি বুঝবো এটা কোন দিকে গেছে? এটার মানেটা হচ্ছে যে আমাদের দক্ষিণ এবং পশ্চিম দুইটার মধ্যে কোণ কত, 90 ডিগ্রি, তার ঠিক মাঝ বরাবর এটা চলে গেছে। এই যে অনেকেই ধরে ফেলছো, গুড। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ করে আছে, দক্ষিণ পশ্চিমে 12 কিলোমিটার দূরে গেল। যদি কখন এরকম প্রশ্ন দেখো তাহলে আমরা অ্যাঙ্গেল দেয়া না থাকলে তার মানে কি দক্ষিণ পশ্চিমে বলতে মাঝ বরাবর। তাহলে এখান থেকে কোন দিকে যাবে, দেখো দক্ষিণ হচ্ছে নিচের দিকে, পশ্চিম হচ্ছে বাম দিকে। তাহলে এখান থেকে 45 ডিগ্রি কোণে এইরকম একটা কোণ এসে গেল, 12 কিলোমিটার গেছে। ভালো কথা, এদিকে গেছে 12 কিলোমিটার, এইখানে গেছে হচ্ছে 30 কিলোমিটার, এবং তারপরে আবার আরেকটা সরণ হয়েছে, আবার এখান থেকে আরেকটা সরণ হয়েছে। সরণটা কি কি বলছে, দক্ষিণ পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে গেল। দেখো তোমার প্রশ্ন যতভাবে আসতে পারে দিক রিলেটেড, 3টা ওয়েই এখানে লেখা আছে। তোমাকে দিকটাই 3 ভাগের একভাবেই বলে দিবে, বা 4 ভাগের একভাবে বলে দিবে। হয় উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে ভেঙে ভেঙে বলবে, অথবা সরাসরি একটা দিক বলে দিবে, অথবা কোনো অ্যাঙ্গেল বলবে না, অথবা দেখো দক্ষিণ পূর্ব এভাবে বলছে, দক্ষিণ পূর্ব দিকে 60 ডিগ্রি। এটার মানে কি, দক্ষিণ পূর্ব দিকে 60 ডিগ্রি মানে হচ্ছে
দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে। দেখো দক্ষিণ দিক কোনটা, এই যে এখানে একটা ম্যাপ আবার দিছি, ম্যাপ দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি, দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি দুইটাই হতে পারে। এখানে বললো দক্ষিণ পূর্ব দিকে 60, তাহলে প্রথম যে দিকটা তার সাথে পরের দিকে, দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে, তার মানে এই যে কোণটা আছে ভাইয়া, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বলো ছবিটা কিভাবে আঁকছি, এটা কি সবাই বুঝছো কিনা? এটা আরেকটু বাড়াই দিই, কারণ ওইটা যেহেতু 45 ডিগ্রি হয়। হ্যাঁ, তাহলে ছবিটা কিভাবে আঁকা হয়েছে এটা কি বুঝছো কিনা? নিজেরা পারবা না ছবিটা আঁকতে? ছবিটা কি আঁকতে নিজেরা পারবা না? আবার বুঝাচ্ছি, 45 ডিগ্রি কোণ বুঝি নাই। দেখো যখন দক্ষিণ পশ্চিমে বলছে, কোনো কোণের কথা উল্লেখ করা আছে? দক্ষিণেও না পশ্চিমেও না, দক্ষিণ পশ্চিমের মাঝ বরাবর। তাহলে 90 ডিগ্রি, দক্ষিণ আর পশ্চিমের মধ্যে কোণ 90 ডিগ্রি, তাহলে দক্ষিণ পশ্চিম বলতে কি মাঝ বরাবর, 90-র অর্ধে কত, 45 বুঝাচ্ছে। তাহলে দক্ষিণ পশ্চিমে 12 কিলোমিটার মানে হচ্ছে যে এই পয়েন্ট থেকে দেখো দক্ষিণ নিচের দিকে, পশ্চিম বাম দিকে, তাহলে দক্ষিণ পশ্চিমে 45 ডিগ্রি কোণ। যখন কোনো অ্যাঙ্গেলের কথা উল্লেখ নাই দক্ষিণ পশ্চিমে, তার মানে দক্ষিণ আর পশ্চিমের মাঝে বরাবর, সেটা মাঝ বরাবর কত, 45 ডিগ্রি। বুঝতে পারছো? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? ও সরি, দক্ষিণ পূর্ব ডান দিকে হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে দেখছো আমি ভুল করছি। আসলে আমি মূলত ভুল করেছি কেন জানো? ভুল করেছি যাতে তোমরা অ্যাটেনশন দিয়ে থাকো। বুঝতে পারছো? তোমরা যে কি অ্যাটেন্টিভ আসো কিনা ক্লাসের মধ্যে, তোমরা কি মনোযোগ দিয়ে ক্লাস করছো কিনা, হ্যাঁ সেইটাই আমি আসলে টেস্ট করছিলাম। আমি তো জানি যে এটা হলো ডান দিকেই হবে। দেখো দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণ দিকের সাথে পশ্চিম দিকে না, এদিকে পশ্চিম ছিল, পূর্ব দিকে 60 ডিগ্রি কোণ। থ্যাংক ইউ। তাহলে নিচের এটা দক্ষিণ আর এটা হচ্ছে পূর্ব, তাহলে দক্ষিণ দিকের সাথে পূর্ব দিক মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা কত, 20 কিলোমিটার নাকি গেছিল? 20 কিলোমিটার গেছিল। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা এইবার তাইলে ভাইয়া এইগুলা লব্ধি কেমনে বাইর করব? সহজ, একেবারেই সহজ। তুমি যদি আইজে দিয়ে করো তো সবাই, যেহেতু ভেক্টরগুলো সব পেয়ে গেছো, আইজে দিয়ে করো তো। প্রথমে একটা কাজ করি, একটু ক্যালকুলেটরের নিয়মে একটু দেখে আসি যে লব্ধি কত হবে, লব্ধিটা কত হবে যদি ক্যালকুলেটরের ওই কমপ্লেক্স মোড দিয়ে করি। তাহলে প্রথমে গেছিলাম কতটুকু, 15 কিলোমিটার। দেখো তো তোমরা একটু খাতায় লেখো প্লিজ, এটা দেখে করো না, আগে নিজেরা একটু প্র্যাকটিস করো, ক্লাসের মধ্যে প্র্যাকটিস করো। দেখো এটার মান ছিল 15, এটা ছিল ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি, তার মানে এটা হবে কত, 15 অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ঠিক না? তার সাথে যোগ করব 30 কিলোমিটার, এক্স অক্ষের সাথে কত কোণে আছে, এটা 0 ডিগ্রি কোণে আছে, গুড। তার সাথে যোগ করব 12 কিলোমিটার, এটা কত কোণে আছে এক্স অক্ষের সাথে, দেখো এইটা হচ্ছে এক্স অক্ষের সাথে কত কোণে আছে, পুরাটা 180 আর এটা ছিল 45, তাহলে 225 ডিগ্রি। ভাই এটা বুঝি নাই, কি করলেন? এটা বুঝি নাই ভাইয়া, কি করলেন? দেখো এই দিক বরাবর যে 12 কিলোমিটারের ভেক্টরটা গিয়েছে, খেয়াল করো, এই দিক বরাবর যে 12 কিলোমিটারের ভেক্টরটা গেল, এই 12 কিলোমিটারের ভেক্টরটা দেখো তো এক্স অক্ষের সাথে কত কোণে আছে, এত কোণে না, এই যে এত কোণে না, 180 প্লাস 45, 180 প্লাস 45, 180 প্লাস 45, দেখেন তো বুঝছেন কিনা? 180 প্লাস 45 সেটা কত হয়, 225। ক্লিয়ার? সবগুলোর অ্যাঙ্গেল আমরা এক্স অক্ষের ধনাত্মক, যখন এই যে এই ফরম্যাটে বসাচ্ছি সবার অ্যাঙ্গেলটাই আমরা কি করব, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে হিসাব করব। তারপরেরটা আসলে কত হয়, তারপরেরটার মান কত, 20 কিলোমিটার, 20। এবার তোমরা বলো এই অ্যাঙ্গেলটা কত বসাবো দেখি, বলতে পারো কিনা? এই অ্যাঙ্গেলটা কত বসাবো দেখি, বলতে। ভেরি গুড, সাকিবুল হাসান সবার আগে অ্যান্সার দিছে। তারপরে দিছে ফয়সাল, ওমকার, সাকিবুল হাসান, ওমকার, ও সরি দুইবার পড়ছি, সাকিব, ফারিকা প্রভা, সাদ, সিয়াম, আরিব, নাইম, আরিফা, রোহিত, নিজাম, অঞ্জন। ভেরি গুড, বুঝতে পারছো, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে কত, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা কত হবে, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কত হবে, এই যে এটা হলো 180, তার সাথে 90 270, আর 60 হচ্ছে 330, 60 হচ্ছে কত, 330। তাহলে ভাইয়া এখানে আমরা 330 দিয়ে ম্যাথ করে ফেলবো, 330 দিয়ে ম্যাথ করে ফেলবো, এই যে 330 ডিগ্রি। দেখো তুমি ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে যদি বসে এটা করো তাহলে রেজাল্ট পেয়ে যাবা। আচ্ছা বলো তো, যখন তুমি মান পেয়ে গেছো, অ্যাঙ্গেল পেয়ে গেছো, এইবার বলো তো আই যেতে বসানো কি সহজ না? এবং তুমি যদি পরে
ওই আর cos থিটা আর sin থিটা করতে যাও, এটাও কিন্তু সহজ। যেমন আমার যদি একবার এটা বের হয়ে যায়, কোণগুলো যদি আমি একবার বের করে ফেলতে পারি যে প্রত্যেকটার x অক্ষের সাথে কোণ কত, তাহলে খেয়াল করো আমার জন্য এখন i যে দিয়ে করাও সহজ, তারপরে আর cos থিটা আর sin থিটা ওইগুলা দিয়েও করা সহজ। তাহলে কি দিয়ে করব? চলো প্রথম ভেক্টরটাকে আমি a ধরছি। a ভেক্টর কত লিখবো? এটা 15 cos 60 ডিগ্রি i ক্যাপ প্লাস 15 sin 60 ডিগ্রি j ক্যাপ গেল। পরের যে সরণটা সেটা কত লিখবো? 30 cos 0 ডিগ্রি i ক্যাপ প্লাস 30 sin 0 ডিগ্রি j ক্যাপ। তারপরেরটা সি নাম্বার প্রশ্ন, 12 cos 225 ডিগ্রি i ক্যাপ প্লাস 12 sin 225 ডিগ্রি j ক্যাপ গেল। ডি নাম্বার কি হবে? 20 cos 330 ডিগ্রি i ক্যাপ প্লাস 20 sin 330 ডিগ্রি j ক্যাপ। দেখো তো বুঝছো কিনা? তাহলে এইভাবে করে আমরা প্রত্যেকটা যদি যোগ করে ফেলি, এই যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, অবশ্যই উপরে ভেক্টর সাইন দিবা, তাহলে এখান থেকে কিন্তু আমরা কিছু একটা i ক্যাপ পাবো, কিছু একটা j ক্যাপ পাবো। মানও বের করতে পারবা, দিকও বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যদি আমরা ওই যে আর cos থিটা sin থিটা দিয়ে করতে চাই, যেহেতু তুমি প্রত্যেকটারই x অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ কত সেটা জানো, তাহলে আর cos থিটা আর sin থিটা দিয়ে যখন হিসাব করবা, আর cos থিটা আর sin থিটা দিয়ে যখন হিসাব করবা, চলো ওইটা একটু দেখাই। আর cos থিটা আর sin থিটা দিয়ে কিভাবে দেখো, নর্মালি ওই সময় যেটা করতে হয়, তুমি তো জেনে গেছো যে কোনটার অ্যাঙ্গেল কত, কার সাথে কার অ্যাঙ্গেল কত, এটা তো তুমি জেনে গেছো অলরেডি, তাই না? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রত্যেকটার অ্যাঙ্গেল কত জেনে গেছো, কিন্তু যখন আর cos থিটা আর sin থিটা দিয়ে ম্যাথ করবা, তখন যেটা করতে হবে, প্রত্যেকটা ভেক্টরকে আগে এক বিন্দুতে নিয়ে চলে আসবা, প্রত্যেকটা ভেক্টরের আদি বিন্দুকে এক পয়েন্টে নিয়ে চলে আসবা, এবার বলো তো এই অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেল ছিল হচ্ছে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে 60 ডিগ্রি, তাই না? তো এইভাবে করে এবার তুমি আর cos থিটা আর sin থিটা বসাও, এইবার তুমি আর cos থিটা আর sin থিটা এগুলা বসাও, যে চারটা ভেক্টর পেয়ে গেছো, আর cos থিটা আর sin থিটাটা কেমন হবে। আমাদের লব্ধিটা কোনটা? প্রথমে আগে যে কোনো একটা আর ধরে নিলাম, যে মনে করলাম এইটা হচ্ছে আমাদের আর হবে, সাপোজ এইটা হচ্ছে আমাদের আর যদি হয়, তাহলে এটার মান হচ্ছে আর এবং অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আর cos থিটা সমান কত হবে বলো? আর cos থিটা সমান সমান কত হবে? এই যে প্রত্যেকটার সাথে cos, যেমন এই যে 15 cos 60 ডিগ্রি প্লাস 30 cos 0 ডিগ্রি প্লাস 12 cos 225 ডিগ্রি প্লাস 20 cos 330 ডিগ্রি, ব্যাস এখান থেকে আর cos থিটা পাবো। এবং একইভাবে আর sin থিটা কি হবে? আর sin থিটা যখন লিখবো, প্রত্যেকটা cos এর জায়গায় sin হয়ে যাবে, 15 sin 60 ডিগ্রি প্লাস 30 sin 0 ডিগ্রি প্লাস 12 sin 225 ডিগ্রি প্লাস 20 cos 330 ডিগ্রি। তাহলে এখান থেকে আর cos থিটা পাবো, আর sin থিটা পাবো, এবং একদমই আগের নিয়ম। তারপরে বুঝতে পারছো? গেল? ক্লিয়ার? তাহলে এইগুলা সহজ ভাই, আমরা তো আপনার মতো এক বিন্দুতে আনতে পারি না। তোমরা খাতায় যখন করবা তখন আরেকটা ছবি এঁকে তারপরে করবা, কিছু তো করার নাই। এত বড় হইছো, এখনো একটা লাইনকে টেনে মূল বিন্দুতে আনতে পারো না? ছি 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 ছি, এরা নাকি আবার এসএসসি পাস করছে। এই যে আমি কত সহজে, এই যে যতগুলা ভেক্টর ছিল, এই যে দেখো যতগুলা ভেক্টর ছিল, যে কত সুন্দর মুভ করতে পারি, তোমরা এটা পারো না কেন? এগুলা এখন না শিখলে কখন শিখবা? আশ্চর্য ব্যাপার সেবার, ছি 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 ছি। এই যে দেখো ধরে নিয়ে যে আগে আগে আদি বিন্দুতে নিয়ে আসবা, এভাবে করে আদি বিন্দুতে নিয়ে আসবা। এগুলোর জন্য খাতায় পারি না, এটা আবার কি ধরনের কথা? খাতায় টেনে ধরে নিয়ে চলে আসবা, আশ্চর্য কথাবার্তা। সাইন 330 হবে? ও সি 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 সি, এটা 300, এটা আমি তো টিচারদের ভুল ধরতে হয় না, ছি। 20 সাইন 330 ডিগ্রি, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ডান। তাহলে এই টাইপের অঙ্ক আমরা পারবো তো? বলো তো, যদি অনেকগুলা ভেক্টরের লব্ধি এভাবে করে বের করতে বলে, তাহলে আমরা পারবো কিনা ইনশাল্লাহ?
অনেকগুলা ভেক্টরের লব্ধি বের করে আমরা ক্যালকুলেটরের নিয়মে শিখছি, যেটা অবজেক্টিভে আসলে আমরা অ্যাপ্লাই করব। আমরা আর cos থিটা আর sin থিটা দিয়ে শিখছি, এবং আমরা ij দিয়েও করতে পারবো। ঠিক আছে, কোনও বের করতে পারবো, মানও বের করতে পারবো, একদম ডান অ্যান্ড ডাস্টেড, শেষ। এই টাইপ প্রবলেম নিয়ে যেন আর কখনো কোনো ঝামেলা তোমাদের না হয়। ঠিক আছে, ভুল ধরার জন্য মাফ করে দিলাম, মাফ করে দিলাম বাবা, মাফ করে দিলাম, কিন্তু এরকম ভুল সামনে পেলে ধরাই দিও আবার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, গেল, ডান। এইবার আসো, একটা মজার প্রবলেম আছে। এই প্রবলেমটা এরকম একটা প্রবলেম গত বছর অপূর্বও করাইছিল, খুব সুন্দর একটা প্রবলেম এটা। দেখো, নিচের তিনটা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। এইখানে আমাদের এক্স অক্ষের সাথে কোনটা কত কোণ এইভাবে করে কিছু দেওয়া নাই। আগের বার যেমন আমরা সুন্দর মতো সবগুলাকে এক্স অক্ষের সাথে নিয়ে দিয়ে হিসাব করতাম, অনেক সময় তুমি দেখবা যে এখানে আসলে এক্স অক্ষ দিয়ে ধরতে গেলে আমাদের অ্যাঙ্গেলগুলো দেয়া থাকছে না। এইরকম কন্ডিশনে কি করব? সবার আগে তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে প্রথমে আগে তিনটা ভেক্টরের দিকে তাকানো। যদি এরকম টাইপের কোনো ম্যাথ প্রবলেম পাও, সবার আগে যেটা করবা, আগে তিনটা ভেক্টরের দিকে একটু তাকাবা। সো ভাইয়া বলো তো, এই তিনটা ভেক্টর এর মধ্যে যে কোণগুলো দেওয়া আছে, এই কোণগুলো কিন্তু আমরা সরাসরি আসলে অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের বলো তো, তিনটা ভেক্টর এরা কি আসলে সবার আদিবিন্দু এক বিন্দুতে আছে? এই দুইটা ভেক্টরের আদিবিন্দু এক বিন্দুতে, কিন্তু এইটার আবার আদিবিন্দু দেখো অন্য একটা পয়েন্টে। এরকম করলে কিন্তু দেখা যাবে কোণগুলা নির্ণয় করার সময় ঝামেলা হয়ে যাবে। যেমন আমরা যখন কোণ হিসাব করছিলাম, খেয়াল করো, যখন এই যে আই জে কে দিয়ে হিসাব করছিলাম, তখন কিন্তু আসলে আমরা এই প্রত্যেকটা ভেক্টরকেই আসলে এই পয়েন্টে নিয়ে এসে তারপরে হিসাব করছি। সেটাকেই সহজ করার জন্য আমরা কি করলাম, আদিবিন্দুতে একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করে দিছিলাম। আদিবিন্দুতে একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করে দিছি, আদিবিন্দুতে এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করে দিছিলাম। এতে করে সুবিধা কি হয়েছিল? সুবিধাটা হয়েছিল যে আমরা প্রত্যেকটা ভেক্টরকে মূল বিন্দুতে নিয়ে গেলে যেই রকম কোণ বের করা দরকার, সেইটাই আমরা এখান থেকেই পাচ্ছিলাম। আবার বলছি যে ভাই, এখানে তো আপনার সবগুলো আদিবিন্দুতে নাই, এক বিন্দুতে তো নাই, তাহলে সবগুলোতে যদি না থাকে, দেখো আমরা আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই ভেক্টরের আদিবিন্দুগুলোকে এক পয়েন্টে নিয়ে আসছিলাম। কিভাবে? দেখো, এই কোঅর্ডিনেটটাকে এই আদিবিন্দুতে একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করছি, এখানে আবার এক্স ওয়াই কোঅর্ডিনেট, এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করছি। তার মানে প্রত্যেকটা ভেক্টরকে আদিবিন্দুতে নিয়ে আসলে, এই মূল অরিজিনে নিয়ে আসলে তারা যেই কোণ দিত, সেই কোণটা কত, এটাই কিন্তু আমরা আসলে এখানে ছোট ছোট করে বের করে নিছি। এটাই আমরা ছোট ছোট করে বের করে নিছি, কারণ এই প্রশ্নের জন্য যেহেতু একটা কন্টিনিউয়াস একটা যাত্রা, যে প্রথমে একদিক থেকে একদিকে গেছে, তারপর ওখান থেকে ওই দিকে গেছে, ওখান থেকে ওই দিকে গেছে, সেইটাকে ছবি আকারে প্রকাশ করার জন্য আমাদের একটা ভেক্টরের শেষের আর একটা শুরু, একটা শেষে আর একটা শুরু, এইভাবে করে ড্র করা লাগছে। কিন্তু আমরা বুদ্ধি করে কি করছি, প্রত্যেকটার আদিবিন্দুতে এক্স ওয়াই কোঅর্ডিনেট স্থাপন করার কারণে কোণগুলা কত, সেই কোণগুলা আমরা কিন্তু আগের থেকেই মূল বিন্দুতে আনলে যেরকম কোণ হতো সেটাই আমরা বের করে নিছিলাম। তাই আমাদের কোনো জায়গাতেই অ্যান্সারে কিন্তু কোনো ঘাপলা হয় নাই। দেখো আগের অঙ্কটাও দেখো, সবগুলাকে কিন্তু আমরা যখন এখানেও হিসাব করছি, যখন এই যে এখানেও দেখো একটা শেষে আর একটা শুরু, একটা শেষে আর একটা শুরু, কিন্তু যখন এখানে হিসাব করছি সবগুলাই কিন্তু দেখো যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করে আছে, 0 ডিগ্রি, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ আছে, 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটাই কিন্তু আমরা আসলে ওই এই পয়েন্টে কোঅর্ডিনেট স্থাপন করার মাধ্যমে তারা যদি এখানে থাকতো, তাহলে যেরকম কোণ দিত সেই কোণগুলোই আমরা কিন্তু বের করে নিছি। গেল। তাহলে এই প্রবলেমটার বেলাতে খেয়াল করো, আমাদের সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইটা 8 নিউটন আছে, ভালো কথা। এইখানে আমাদের একটা 10 নিউটন আছে, ভালো কথা। কিন্তু এখানে যে 5 নিউটন ভেক্টরটা আছে, এই 5 নিউটনের ভেক্টরটাকে আমরা কি করব, শিফট করে উপরে নিয়ে চলে আসবো, যাতে করে তিনটা ভেক্টরে আদিবিন্দু এক পয়েন্টে থাকে, তিনটা ভেক্টরে আদিবিন্দু এক পয়েন্টে থাকে। তো আমাদের এই ভেক্টরটা কোথায় ছিল? আমাদের এই ভেক্টরটা ছিল শুরুতে এই জায়গাতে, এইখানে ছিল, এটাকে ধরে আমরা উপরের দিকে নিয়ে গেছি। কোণ কত, এইবার কোণটা হিসাব করো। এইবার প্রত্যেকটা ভেক্টর একটার সাথে আর একটা কত কোণে আছে সেটা তুমি বের করো। এখন কেউ লেখো না, একটার সাথে আর একটা কত কোণে আছে এইটা আগে একটু বের করে ফেলো। যেমন দেখো ভাইয়া, এই কোণটা ছিল 120 ডিগ্রি। আমার মনে হয় তোমরা কেউই আসলে এই কোণটা কত বের করতে পারবা না। এটা কি বের করতে পারবো? খুব কঠিন একটা প্রশ্ন, মাথার সব চুল ছিঁড়ে যাবে, তাও হয়তো বের করতে পারবা না। এটা যদি 120 ডিগ্রি হয়, আরে সর্বনাশ, অনেকেই তো বের করে ফেলছো, সাব্বাস সাব্বাস। এই যে একজন জিজ্ঞেস করছে, ভাইয়া ভাইয়া আপনি এই যে এইটা দিয়ে কি বুঝাইছেন ভাইয়া, এইটা দিয়ে কি বুঝাইছেন? তোমাকে আগের ক্লাসটা করে আসতে হবে প্লিজ, তো আগের ক্লাসটা করে আসো, ঠিক আছে? আগের ক্লাসটা করে আসো। এটা মুছে গেছে কেন এরকম? ও মা, এ কি, এটা এরকম মুছে গেছে কেন?
আচ্ছা এটা পরে ঠিক করতেছি। আচ্ছা গেল। তাহলে প্রথমে আমরা কি করব দেখো, এই কোণটা হলো 60 ডিগ্রি, অর্থাৎ দুইটা ভেক্টরের দেখো প্রত্যেকটা ভেক্টর আদি বিন্দু এখন এক বিন্দুতে আছে, প্রতিটা ভেক্টরের আদি বিন্দু এখন কোথায়, এক বিন্দুতে আছে। এক বিন্দুতে আনার পরে তারপরে তাদের মধ্যবর্তী কোণগুলো আমরা বের করছি। এবং দেখো ভাই, এই পুরাটা ছিল 100 ডিগ্রি কোণ, 100 ডিগ্রি কোণ, এই পুরাটা ছিল 100 ডিগ্রি কোণ। আচ্ছা কে বলতে পারবা ওটা যদি 100 ডিগ্রি কোণ হয় তাহলে ভাইয়া এই কোণটা কত বলো তো, এই কোণটা কত বলো তো, এই কোণটা কত? খুব কঠিন প্রশ্ন, হাউমাউ করে কেটে দিবা। আরে সর্বনাশ, সাব্বাস, এটা হলো 40 ডিগ্রি কোণ, সাব্বাস। তাহলে আমরা তিনটা ভেক্টর তাদের একটার সাথে আরেকটার কোণ কত সেটা আমরা জানি। এখন ভাইয়া আমরা তো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা তো আসলে কত ডিগ্রি কোণ এটা তো ঠিক বোঝা যাচ্ছে না, কারণ এটা যে ঠিক ওয়াই অক্ষ বরাবরই কাজ করছে এটা তো আমাদেরকে কোথাও বলে নাই। তাহলে কারণ আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল যে, এইটা কিন্তু যদি এরকম দেওয়া থাকতো যে হ্যাঁ এক্স ওয়াই এরকম আছে, এইটার সাপেক্ষে এই ভেক্টরটা নির্ণয় করো, তখন দেখতাম হ্যাঁ এটা সমান্তরাল, তাহলে হতো। কিন্তু এটা তো আসলে সমান্তরাল কিনা এটা বোঝা যাচ্ছে না। এই কারণে খুবই স্মার্ট একটা ওয়ে আছে, খুবই স্মার্ট একটা ওয়ে আছে, এত স্মার্ট তুমি দেখে হাউমাউ করে কাদা ছাড়া কিছু করা থাকবে না। হাউমাউ করে তুমি খালি কাঁদবা। ধরো একটা একটু সংশোধন আছে, এইটা না আর একটু বেশি হবে, কারণ 90 দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি, এটা এই যে এটা হলো 60 ডিগ্রি, এই যে এইটা হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ ওকে, তাহলে এটা হচ্ছে ছিল 10 নিউটন, এইটা ছিল 10 নিউটন, এটা হচ্ছে 8 নিউটন এবং এটা হচ্ছে 5 নিউটন ছিল। এই ছবিগুলো আসলে সিমেট্রিক হয় নাই, বা মানে ওই প্রপোর্শনেট হয় নাই আর কি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা আসলে কি করব, এই ক্ষেত্রে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমরা এইখানে এই যে ভেক্টরটা দেখছো, এই যে কোনো একটা ভেক্টর সেটাকে এক্স অক্ষ ধরে নিব, যে কোনো একটা ভেক্টরকে আমরা এক্স অক্ষ ধরে নিব। দেখো এখানে টিপটা কি, যে কোনো ভেক্টরকে, যে কোনো একটি ভেক্টরকে, যে কোনো একটি ভেক্টরকে এক্স অক্ষ ধরে নিব, যে কোনো একটি ভেক্টরকে এক্স অক্ষ ধরে নিব, কারণ এক্স অক্ষ তো নাই আমার, কি করব? তাহলে যে কোনো একটা ভেক্টরকে এক্স অক্ষ ধরে নিব। এখন আমাকে দেখো একটা প্রশ্ন, ভাইয়া কোনটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, কোনটাকে ধরবো, কোনটাকে এক্স অক্ষ ধরলে ভালো বলো তো? তোমার ক্যালকুলেশন তখনই সহজ হবে না যদি এরকম যদি হইতো, এরকম যদি হয় যে এটা এক্স অক্ষ, এই দিকে একটা ভেক্টর আছে, এই দিকে একটা ভেক্টর আছে, তখন একটু ঝামেলা না ভাই? যে এইটা হলো ক্লকওয়াইজ অ্যাঙ্গেল দেওয়া 30 ডিগ্রি, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল দেওয়া 60 ডিগ্রি, এটা একটু ঝামেলা না? বরং তোমার যদি এইরকম ভাবে ভেক্টরগুলো থাকে যে এটা আমাদের এক্স অক্ষ ধরছি, এই দিকে একটা ভেক্টর আছে, এই দিকে আরেকটা ভেক্টর আছে, তখন বলো তো অ্যাঙ্গেলগুলো খুব সুন্দর মতন বের করা যায় না? এটা যদি 30 ডিগ্রি হয়, এটা তাহলে 60 ডিগ্রি, এরকম অ্যাঙ্গেলগুলো সুন্দর করে বের করা যায়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে অঙ্কটা সহজ করার জন্য, অঙ্কটা একটু সিম্পল করার জন্য তুমি যে কোনো একটাকে এক্স অক্ষ ধরতে পারবা, কোনো অসুবিধা নেই, কিন্তু অঙ্কটাকে সহজ করার জন্য, সহজভাবে করার জন্য, সহজভাবে সলভ করার জন্য সর্বডানে, সর্বডানে যে ভেক্টর থাকবে থাকবে তাকে এক্স অক্ষ ধরে নিব, তাকে এক্স অক্ষ ধরে নিব। তাহলে বলো তো এখানে কোনটাকে এক্স অক্ষ ধরলে ভালো, 8 নিউটন, 5 নিউটন না 10 নিউটন? দেখো তুমি যদি এইটাকে এক্স অক্ষ ধরো, এটাকে যদি এক্স অক্ষ ধরো, তাহলে দেখো এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কোণ, এটা হলো ক্লকওয়াইজ কোণ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ কোণ, ঝামেলা। তখন আবার পুনরায় তোমাকে এই পুরো অ্যাঙ্গেলটা বের করে হাবিজাবি করতে হবে। আচ্ছা যদি তোমার কাছে মনে হয় না ভাই আমি এইটাকে এক্স অক্ষ ধরবো, তাহলে দেখো এটাকে এক্স অক্ষ ধরলে আমাদের কিন্তু এই যে কোণটা, সেই কোণটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, মানে একটু কেমন না, দুইটাই ক্লকওয়াইজ অ্যাঙ্গেলের দিকে, এটাও ক্লকওয়াইজ এটাও আবার ক্লকওয়াইজ, ঝামেলা। কিন্তু তুমি যদি বুদ্ধি করে এইটাকে এক্স অক্ষ ধরো, এইটা এক্স অক্ষ এবং এর সাথে 90 ডিগ্রি কোণে যেটা থাকবে, এর সাথে 90 ডিগ্রি কোণে যেইটা থাকবে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এইটা হচ্ছে মনে করো আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? এইটা এক্স অক্ষ, এইটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তখন তোমার সুবিধাটা কি হচ্ছে দেখো, তখন তোমার সুবিধাটা হচ্ছে তুমি এখন দেখতে পাচ্ছ প্রথম ভেক্টরটা 8 নিউটন, এটা হলো 80 ডিগ্রি, প্লাস পরের ভেক্টরটা 40 ডিগ্রি কোণ করে আছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হচ্ছে 540 ডিগ্রি, প্লাস পরের ভেক্টরটা হচ্ছে 10 অ্যাঙ্গেল কত, 40 আর 60 100 ডিগ্রি। এই দেখো, দেখো বুঝছো কিনা?
তাহলে আমি এইটাকে হিসাব করলে সুবিধা কি, সবগুলাই দেখো অ্যাঙ্গেলগুলা অ্যান্টি ক্লকওয়াইজে বের হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সবগুলাই অ্যান্টি ক্লকওয়াইজে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? 16.507 অ্যান্সার, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে একজন বলছে যে ভাইয়া ভেক্টর অনেক টাফ লাগতো, আপনি বুঝাই দেওয়ার পর থেকে সহজ লাগতেছে। এখানে একটা সিম্পল সাইকোলজি, এটা খেয়াল রাখবা, এটা ভুল বুঝবা না। প্রথমে তোমরা যেই জিনিসই পড়বা, এটা এটা মাথায় রেখো আজকে থেকে, প্রথমবারের জন্য তুমি যে জিনিসটা পড়বা সেটা তোমার কাছে কঠিন লাগবে, এটা খুব স্বাভাবিক। প্রথমবারে যে জিনিসটা পড়বা সেটা যত সহজে হোক না কেন, ব্র্যান্ড নিউ নতুনবারের জন্য যখন পড়ছো তখন তোমার কাছে এটা কঠিন লাগাটাই স্বাভাবিক। একই জিনিস যখন তুমি সেকেন্ড বার পড়বা, থার্ড বার পড়বা, তখন দেখবা জিনিসগুলো আস্তে আস্তে তোমার কাছে এগুলা ইজি হওয়া শুরু করছে, ইজি হওয়া শুরু করছে। তাই এটা মনে করার কোনো কারণ নাই যে ভাইয়া সেকেন্ড বার আপনি অনেক ভালো বুঝাইছেন, অনেক কিছু সুন্দর করে বলছেন বলে আপনার পড়া ভালো লাগছে। এইটার থেকে বরং বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইয়া প্রথমে তুমি একবার আসলে পড়ছো, প্রথমে একবার না একবার পড়ছো, তোমার মাথায় অলরেডি কিছু ডট আছে, ডট আছে, সেগুলো হয়তো কানেক্ট করতে পারতেছো না, কিন্তু এখন যখন সেকেন্ড বারের জন্য আবার জিনিসগুলো পড়ছো তখন হয়তো বা তুমি কানেক্ট করতে পারছো। এই জন্য যে প্রথমে যার কাছে পড়ছো অনেক সময় তোমরা এরকম বলো যে ওই ভাইয়া কিছু বুঝাইতে পারে না, ওই স্যারে কিছু বুঝাইতে পারে না, এগুলো ফালতু কথাবার্তা। টিচারদের নামে এই সমস্ত কথাবার্তাগুলো বলবা না, কখনোই বলবা না, গুনাহ হয়, এবং ওইগুলা দেখবে একসময় নিজের উপরে এসে পড়ে। তো এগুলো কখনোই করবা না। এবং তুমি দেখবা যে প্রথমবার যেই ভাইয়ের কাছেই পড়ো, যেই টিচারের কাছেই পড়ো, নতুন একটা জিনিস যখন পড়বা তখন এটা কঠিন লাগবেই, এটা খুব স্বাভাবিক, এটাকে একদম স্বাভাবিকভাবে নিবা। এবং তারপরে তুমি যদি ওই টিচারের ক্লাসই সেকেন্ড বার করো, থার্ড বার করে, দেখবা আরো সহজ লাগতেছে আস্তে আস্তে। বা যদি পরের দিকে দেখা যায় অন্য কোনো টিচারের কাছে গেলে তখন দেখা যায় ওটা এমনি সহজ লাগবে, কারণ প্রথমে যেটা বললাম অলরেডি কয়েকটা ডট তোমার মাথায় তৈরি হয়ে আছে। তো যারা আমার এই ক্লাসটা একদম প্রথমবারের জন্য করছো তাদের জন্যও এটা আমি বলে রাখি যে হয়তো ভাবে প্রথমবারের জন্য দেখতেছো, আমি এই জন্য একই জিনিস কালকেও পড়াইছি আবার আজকেও পড়াচ্ছি, কারণ এগুলো আমাদের পুরা ইন্টারের লাইফে কিন্তু এই জিনিসগুলো লাগবে। তো এই জন্য প্রথম প্রথম যদি তোমার কাছে দেখে মনে হয় যে ভাইয়া এটা কঠিন লাগতেছে অনেক, তাইলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এই জিনিস আমিও যখন প্রথম দেখছিলাম আমার কাছে অনেক কঠিন লাগছিল, যেগুলো কি, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন একই জিনিস বারবার 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 করে পড়ছি তখন আস্তে আস্তে সহজ হয়ে গেছে, বুঝতে পারছো? এটা খেয়াল করো। ওকে, খবরদার ওই যে এটা টিচারদের ব্লেম দিবা না। টিচারদের ব্লেম দিলে যেটা হবে, তুমি আসলে নিজে তখন মানে ওই যে থাকে না শাক দিয়ে মাছ ঢাকা, নিজের দুর্বলতাটা ঢাকার জন্য মানুষ তখন অন্যজনের উপর দোষটা চাপায়ে দেয়, ওই তখন তুমি ওরকম ভিকটিম রোল প্লে করা শুরু করবা। এই কাজগুলো করবা না কখনো, ঠিক আছে? যেটা বুঝো বুঝো না তুমি নিজে একটু চেষ্টা করো, দেখবা যে বুঝবা, বুঝতে পারবা, একটু সময় দিলেই বুঝবা। ওকে, দেখো আসো কোণ নির্ণয়টা আমরা আরেকবার দেখে ফেলি। বলো তো ভাই, এইটা 120 ডিগ্রি ছিল, আমরা কি করছি, এটাকে টান দিয়ে উপরের দিকে নিয়ে গেছি, এই ভেক্টরটাকে টান দিয়ে উপরের দিকে নিয়ে গেছিলাম। কেন কেন নিছি উপরের দিকে? কারণ সবাই আদি বিন্দু এক বিন্দুতে আনতে হবে। তাহলে এক বিন্দুতে আনার জন্য এবার দেখো এটা যদি 120 ডিগ্রি হয় এইটা কত, এটা যদি 120 ডিগ্রি হয় এটা কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক না? আর এই পুরাটা ছিল 100 ডিগ্রি, এই দেখো প্রশ্ন দেওয়া পুরাটা ছিল 100 ডিগ্রি, তাহলে এইটুকু কত, 40 ডিগ্রি। এই তো কোণ নির্ণয়। এইটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কেন কোণ 40 আর 60 হলো, এটা কি সবাই বুঝছো? নাহিয়ান, নাফিজাল নাহিয়ান অনেকক্ষণ ধরে কমেন্ট করছো কোণ নির্ণয় বুঝো না, এবার কি বুঝছো? বুঝছি, হ্যাঁ ক্লিয়ার। এইবার তাহলে দেখো, এইবার তাহলে দেখো যে আমরা এক্স অক্ষ কোনটাকে ধরবো, এক্স অক্ষ এমনটাকে ধরবো যাতে করে অ্যান্টি ক্লকওয়াইজ থাকে অন্য ভেক্টরগুলা, বুঝছো? এক্স অক্ষটাকে এমনভাবে মানে আলটিমেটলি কাছাকাছি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে এরকম। তুমি যদি এটাও ধরো তাহলেও কোনো অসুবিধা নেই, এটা ধরলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সবচেয়ে ডানেরটা ধরলে সুবিধা। তাহলে তো অন্যগুলা অ্যান্টি ক্লকওয়াইজ থাকলো, তাহলে এইটা হচ্ছে মানে জিনিসটাকে তুমি জাস্ট এভাবে করে ঘুরাই নিলে আসলে একরকম। দাঁড়াও একটা কাজ করি, এইটাকে আমরা একটুখানি ছোট করে, দাঁড়াও, এই জিনিসটাকে তুমি জাস্ট কি করলে জানো, এই দেখো এটাকে এইভাবে করে ঘুরাই নিছো আসলে, আর কিচ্ছু না। এই ম্যাথটাকে এইভাবে করে ঘুরাই নিছো, এই যে 8 নিউটন যেটা ছিল, 8 নিউটনের যে ভেক্টরটা ছিল, যেহেতু এক্স অক্ষ এটাকে বানাইছো, এক্স অক্ষ এটাকে বানাইছো, তাহলে দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ গেল। এখন তুমি যদি এইটাকে এক্স অক্ষ বানাইতা তাহলে ঝামেলাটা কি হতো, দেখো এটাকে ঝামেলা কিছু না, মানে দেখতে একটু খারাপ লাগতো। দেখো এটাকে যদি এক্স অক্ষ বানাও তাহলে কি হতো,
এটাকে এক্স অক্ষ বানালে একটা হচ্ছে ক্লকওয়াইজ চলে গেছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ চলে গেছে, তখন এই কোণটা হিসাব করার জন্য তোমাকে ঘুরে আবার আসতে হইতো, ঝামেলা। আবার তুমি যদি এইটাকে এক্স অক্ষ ধরো, এইটাকে যদি এক্স অক্ষ বানাও, তাহলে খেয়াল করো দুইটাই কেমন জানি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলে, তাহলে এগুলো তো ঝামেলা। সো এই কারণে ওইটা অ্যাভয়েড করার জন্যই আমরা ওই 8 নিউটনটাকে এক্স অক্ষ ধরছিলাম, আশা করি বুঝছো। 8 নিউটনটাকে এই জন্য এক্স অক্ষ ধরছি। এবার আসো মান বের করা, একজন বলছে মান বের করে দেন। দেখো তুমি তো এইটা কিভাবে পাইছো এটা তো বুঝছো। 8 এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে, 5 এক্স অক্ষের সাথে 40 ডিগ্রি কোণে আছে, 10 এক্স অক্ষের সাথে 100 ডিগ্রি কোণে আছে। এই দেখো এটা কি 100 ডিগ্রি কোণে আছে, 100 ডিগ্রি কোণে আছে। এই দেখো 10 এটা হলো 100 ডিগ্রি কোণে আছে, 5 এটা হলো 40 ডিগ্রি কোণে আছে। আচ্ছা হ্যাঁ, এখন খেয়াল করো, তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেটরে তো একবারে রেজাল্ট বের হয়ে যাবে, যদি ক্যালকুলেটরে না করে আমরা এটাকে আইজে দিয়ে করি তাহলে কি হবে দেখো, আর cos থিটা আর sin থিটা দিয়ে নিজেরাই পারবা। সো যদি আমি এখানে এই প্রথম ভেক্টরটা যেটা আছে ধরো এ ভেক্টর, এটা হলো আমাদের এ ভেক্টর দিলাম, এটাকে বি ভেক্টর দিলাম, এটাকে সি ভেক্টর দিলাম। এ ভেক্টরটাকে আমি কিভাবে প্রকাশ করব, 8 cos 0 ডিগ্রি আই ক্যাপ প্লাস 8 sin 0 ডিগ্রি জে ক্যাপ। গুড। বি যেই ভেক্টরটা সেটা হচ্ছে 5 cos 40 ডিগ্রি আই ক্যাপ প্লাস 5 sin 40 ডিগ্রি জে ক্যাপ। তারপরে সি ভেক্টর 10 cos 100 ডিগ্রি আই ক্যাপ প্লাস 10 sin 100 ডিগ্রি জে ক্যাপ। এবার তিনটাকে যোগ করে দেখো মান যা আসে তাই হবে, যা আসে তাই, উত্তর বের করার দরকার নেই, দেখ মানে আমার দরকার নেই, তোমরা হিসাব করে দেখবা। বুঝতে পেরেছো? ডান, ক্লিয়ার সবাই? তাহলে সহজ, আমরা এটা বুঝে গেলাম। তাহলে ইনশাল্লাহ আমাদের এই 3টা ভেক্টর 4টা ভেক্টর 5টা ভেক্টর থাকলে লব্ধি নির্ণয় করা কোনো সমস্যা হবে না। এইবার তাহলে আমরা চলো একটা আগের যে জিনিসগুলো পড়ছিলাম সেগুলার একটা ছোট্ট কয়েকটা প্রবলেম, খুব মজার মজার কিছু প্রবলেম আছে, এগুলো আমরা একটু সলভ করি। চলো প্রশ্নটা একটু পড়ো তো দেখি, প্রশ্নটা একটু আগে পড়ো তো, তুলে নাও খাতায়, আগে তুলে নাও, ছোট্ট প্রশ্ন তো একটু খাতায় তুলে নাও। আর যাদের যা প্রশ্ন আছে, একটা জিনিস বলি, ক্লাসের মধ্যে 1000 মানুষ কমেন্ট করে, এখন খুব স্বাভাবিক না আমি যদি ওই 1000টা কমেন্ট ধরে ধরে রিপ্লাই দিতে যাই, ক্লাসের সময় গিয়ে দাঁড়াবে 10 ঘন্টা, 10টা ক্লাস নিলে 100 ঘন্টার ক্লাস হয়ে যাবে। তো তাহলে এটা তো তোমরা যখন পরে রেকর্ড দেখবা তখন তোমাদের জন্যই ঝামেলা। সো এই কারণে যেটা করবা, ক্লাসের মধ্যে যেই প্রশ্ন আসবে, আমি তো একই জিনিস ধরো কয়েকটা স্টাইলে আগে বুঝাই, সো ওইগুলো বুঝলে দেখবা 95%ই বোঝা হয়ে গেছে। এরপরেও যদি কোনো খুঁত থাকে, কোনো প্রশ্ন থাকে, বোঝার কোনো ঘাটতি থাকে, খাতায় সাথে সাথে লিখে রাখবা এবং ক্লাসের শেষ হওয়ার পরপরই ডিসকাশন গ্রুপের মধ্যে আমাকে মেনশন করে একটা পোস্ট দিয়ে দিবা যে ভাই এটা তো বুঝি নাই, এটা আরেকবার একটু বলেন, বা এটা আসলে এরকম হইলো না কেন, ওইরকম না হলে কি হতো, একটু পোস্ট দিয়ে দিবা, তাহলে রিপ্লাই দিয়ে দিব। দেখো গতদিনও কিন্তু আমি ওই পোস্ট দিছিলাম, তারপরে ওই কমেন্টে অনেকে জানাইছো, কিন্তু পোস্ট প্রতিদিন দিব না, তোমরা ডিসকাশন গ্রুপ যেটা আছে ওইখানে পোস্ট দিবা। ওকে, এই ওকে আবার শুরু করছে, ক্যাম্বিয়ান কলেজ ভালো না ভাইয়া না কি জানি বলতেছে, লেখা হয়েছে সবার, লেখা হয়েছে, জি ভেরি গুড। এইবার তাহলে খেয়াল করো, একটা কণার দ্রুতি দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। ভালো কথা, আমাদেরকে বললো যে কণাটা একটা নির্দিষ্ট ভেক্টরের দিকে যাচ্ছে, তার মানে একটা ভেক্টরের মান দেওয়া আছে এবং এটা কোন দিকে যাচ্ছে সেটা দেওয়া আছে, বলছে কণাটার বেগ নির্ণয় করো। এখন ভাই বলো তো বেগ একটা কি রাশি, তার আগে বলি, একটা গাড়ি, এই যে গাড়িটা, সেই গাড়িটা বলে দিল 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং এটা কোন দিক বরাবর যাচ্ছে সেটা বলে দিছে যে এইরকম, যে এই যে ভেক্টরটা 2i + 2j - k, এই ভেক্টরটা যেই দিকে যাচ্ছে আমাদের এই গাড়িটা সেই দিক বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে বেগ নির্ণয় করো, বেগ নির্ণয় করো, বেগ। কেন ভাইয়া বেগ আর দ্রুতি আলাদা কেন? কারণ এটা তো কি, দ্রুতি তো শুধুমাত্র স্কেলার, এটা তো মান আছে। বেগ বের করতে হলে কি লাগবে, মান লাগবে এবং সেই সাথে তোমার দিক লাগবে, দুইটাই আমাদের দেওয়া আছে। কিন্তু দ্রুতির মাধ্যমে মানটা বলা আর দিকটা একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমাকে একটু হেল্প করো তো দেখি, এইখান থেকে আমরা যদি বের করতে চাই যে বেগের ভেক্টর রাশিটা কত, বেগটা আসলে কত, তাহলে কিভাবে বের করব? বেগটা কত বলো তো, বেগটা কত বলো তো? অনেকে আমার এই গাড়ি আঁকার প্রশংসা করছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আসলে সব বিষয়তে প্রশংসা করলে তো লজ্জা লাগে, আনবিলিভেবল। হ্যাঁ,
ওয়াফি তাহমিদ বলছো 12i প্লাস 12j মাইনাস 6k। ভেরি গুড। কেন ভাইয়া? দেখো মান লাগবে, আমাদের একটা বেগ, এটা কি একটা ভেক্টর, তাহলে ভেক্টর প্রকাশ করার জন্য মান লাগে, দিক লাগে। তো আপনি সুন্দর মতন মান জানেন 6, আর দিক কার দিকে? দিক হচ্ছে 2i প্লাস 2j মাইনাস k। এই যে ভাইয়া হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে আমাদের বেগ ভেক্টরটা। আচ্ছা, তুমি তো এটা বললা, এটা উত্তর দিলা। আচ্ছা বলো তো, আমাদের বেগের মান কত ছিল? এই বেগের মান কত ছিল বলো তো? মান কি 6 মিটার পার সেকেন্ড ছিল না? এখানে দুইটা গুণ দেওয়ার পরে কত আসে? 12i ক্যাপ প্লাস 12j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। আচ্ছা, এই যে বেগ, এই বেগের মানটা এখন একটু বের করো তো। তোমাদের আমি বেগের মান বের করা শিখাইছিলাম না? মানে আমাদের ভেক্টরের মান কি করে নির্ণয় করতে হয়? রুট ওভার স্কোয়ার রুট দিয়ে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তাহলে কি হবে? 12 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। দেখো তো বেগের মানটা কত আসে? বেগের মান কত আসে দেখো তো? 12 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটাকে রুট করলে আসে 18। কি 18 আসে? দেখো তো 18 আসে। এটা তাহলে কেমন হলো? এটা তাহলে কেমন হলো? আমরা তো শুরু করছিলাম কি নিয়ে? আমরা তো 6 মিটার পার সেকেন্ড দ্রুতি হওয়ার কথা। এই যে বেগটা বের করতে বলছিল, বেগের মান তো ছিল 6, কিন্তু আমি এখানে হিসাব করে দেখলাম বেগের মান আসলো 18 মিটার পার সেকেন্ড। তাইলে আমি কোথায় ভুল করলাম বলো তো? ভুল, এটা কিন্তু ভুল করছি। কেন এটা ভুল হয়েছে দেখো, বলো তো। আমাদেরকে বলছে কণাটা এই ভেক্টরের দিকে যাচ্ছে, এই ভেক্টরের দিকে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, এই যে ভেক্টরটা লিখছো, এই ভেক্টরের কি একটা মান আছে এবং একটা দিকও আছে না? তো তুমি যখন এইটার সাথে সরাসরি এইটাকে গুণ করে দিলা, এটার সাথে সরাসরি এটাকে গুণ করে দিলা, তখন যে ভেক্টরটা পেলা, এটা কিন্তু দেখো এর তো মান আছে, এইটার মধ্যেও কি একটা মান আছে, দিক আছে। তো দুইটা মান গুণ হয়ে বেগের মানটা কি 6-এর থেকে বেশি হয়ে যাবে? এটাই স্বাভাবিক না? এটাই স্বাভাবিক না? বুঝতে পারছো ভুলটা কোথায় হয়েছে? এটার তো মান আছে, এটার মান কত দেখো তো? 4 আর 4 8 আর 1 9, তাহলে এটার তো মান আছে 3 একক। তাহলে তুমি যখন হিসাব করছো তখন দেখো এই যে 6 মান এখানে আছে, আর এখানে যে ভেক্টরটা, এখানে যে ভেক্টরটা, এর মধ্যে লুকায় আছে কে? এর মধ্যে লুকায় আছে কে? এর মধ্যে লুকায় আছে একটা 3 এর মান এবং একটা দিক। একটা 3 মান আছে এবং একটা দিক আছে। তাহলে তো এই যে 3 6 18 হয়ে গেছে, বেগের মানটা তো 18 হয়ে গেছে। এই যে দেখো, ওই 18ই কিন্তু এখানে আসছে, বেগের মান কি হয়ে গেছে? 18 হয়ে গেছে। তাহলে আমাদের বলো তো কি করা উচিত ছিল? আসলে কি করা উচিত ছিল? আমাদের তো বলছে কণাটা ওই ভেক্টরের দিকে যাচ্ছে, তার মানে কি? যে এই ভেক্টরটা যদি এমন হয়, তাহলে আমাদেরকে বলছে যে আমাদের কণাটা এটা যেই দিক নির্দেশ করছে সেই দিক বরাবর যাচ্ছে, সেই দিক বরাবর যাচ্ছে। তাহলে আমরা শুধু দিকটা নিয়ে গুণ দিব, আমরা শুধু এই মানের সাথে এই দিকটা নিয়ে গুণ দিব। বলো তো দিক প্রকাশ করে কোন ভেক্টর? একক ভেক্টর। ভেরি গুড। তাহলে আমরা এই ভেক্টরের একটা একক ভেক্টর নিয়ে তারপরে গুণ দিতে হবে, একক ভেক্টর নিয়ে তারপরে গুণ দিতে হবে। তাহলে কি হিসাবটা কি দেখো, হিসাবটা কি দেখো? তোমরা যেটা ভুল করছো, এটা অ্যাডমিশনে তোমাদের অনেক ভাইয়াপুরাই ভুল করে থাকে, প্রচুর প্রচুর ভুল করে এগুলা। তাহলে এটা হচ্ছে 6 ইন্টু দিকটা কি ভাইয়া খেয়াল করো, দিক হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। এটা নিলে হবে না, স্কোয়ার রুট করে মান দিয়ে ভাগ দিতে হবে। 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা একক ভেক্টর নিলাম না? এটাকে একটা একক ভেক্টর নিলাম, একটা একক ভেক্টর। মান ইন্টু দিক, এটা কখনো এভাবে লিখবা না, মান ইন্টু দিক এভাবে কখনো লিখতে হয় না। হ্যাঁ, তাহলে বেগ যখন বের করছো, এটা জাস্ট বোঝার জন্য লিখছি যে আমরা এই মানের সাথে একটা ওই দিক বরাবর একক ভেক্টরকে গুণ দিচ্ছি। একক ভেক্টরের মান তো এক একক, তাহলে মানে কোনো পরিবর্তন আসলো না, দিকটা জাস্ট ওইটা অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে এটা তো ছিল 3, তাহলে কত হচ্ছে? এখানে হয়ে যাবে 2 ইন্টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। তাহলে 2 দুগুণে 4i প্লাস 4j মাইনাস 2k। ভেরি গুড, বুঝছি, গেল। এইবার তোমাদেরকে আমি দুইটা স্পেশাল প্রবলেম দিব। আমরা কি আশা করি একক ভেক্টর বলতে আসলে কি বোঝায়, একক ভেক্টর কেন দরকার, এটা আমরা বুঝছি তো? একক ভেক্টরটার পারপাসটা কি, কি দরকার, এটা আমরা বুঝতে পারছি তো? বুঝতে পারছি।
ক্লিয়ার? গেল। এইবার আসো পরের প্রবলেমটা একটু দেখি। এটা খুব চমৎকার একটা ম্যাথ প্রবলেম, এটা খুব চমৎকার একটা ম্যাথ প্রবলেম। এখানে বললো একটা কণার দ্রুতি দেওয়া আছে, কণাটা 2, 1 বিন্দু থেকে 9, 25 বিন্দুর দিকে যাচ্ছে, কণাটার বেগ নির্ণয় করো। এই একটা ম্যাথে 3-4টা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। মানে আগেও এই কনসেপ্টগুলো আমরা করছি, কিন্তু এটা কম্বাইন্ড একটা প্রবলেম, যেখানে আগের অনেকগুলো কনসেপ্ট এখানে কাজে লেগে যাবে। ঠিক আছে, ওকে। কোনটা 2 হবে, কোনটার কথা বলছো? এটা 2 হবে না, এটা তো 3 আসে। দেখো 2 দুগুণে 4, 4 আর 4 8, আর 1 9, রুট করলে 3, 3 দুগুণে 6, 2 তো আসবে। ঠিকই তো আছে। এই দেখো এটা মান, আর এটা একক ভেক্টর দিয়ে দিক প্রকাশ করছে। মানে জিনিসটা এরকম যে ধরো তোমাকে আমি বললাম আমি লেবুর শরবত খাবো, আমি পানি নিছি একটা গ্লাসের মধ্যে, চিনি মিশাইছি, এবার তোমারে বললাম এই এখানে লেবু দাও তো। তুমি কি করলা? লেবু পুরাটা পানির মধ্যে ঢুকাই দিলা, লেবু নিয়ে এসে পুরাটা ওই পানির মধ্যে ঢুকাই দিলা, তাহলে হবে লেবুর শরবত হবে? কি করতে হবে? লেবুর রসটা চিপে চিপে তারপরে খোসাগুলো ফালাই দিতে হবে। তাহলে আমরা যখন এখানে ওই একই কাজ, এই ভেক্টরটা পুরাটা লেবু নিয়ে এসে বসাই দিলে হবে না, এই লেবুটা থেকে আমাদের রস চিপে দিকটা বের করে খোসাটা ফালাই দিতে হবে, বা মানটা বের করে দিতে হবে। এবার বুঝছো? আশা করি বুঝতে পারছো। ওকে, গেল। এইবার আসো, এখানে কি বললো? একটা কণার দ্রুতি দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড, কণাটা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে, কণাটার বেগ নির্ণয় করো। তাহলে আবার দেখো, খেয়াল করো, আমাদের বেগের বেগ চাইছে, বেগ। তাহলে বেগ বের করতে গেলে আমাদের মান একটা দেওয়া আছে, এর সাথে আমাদের একটা একক ভেক্টর বের করা লাগবে, এর সাথে আমাদের একটা একক ভেক্টর বের করতে হবে না? একটা একক ভেক্টর দিয়ে গুণ দেওয়া লাগবে। এখন খেয়াল করি যে আমাদের একটা বলে দিয়েছে যে ভেক্টরটা কোন দিক থেকে কোন দিকে কাজ করছে, বলে দিয়েছে ভেক্টরটা কোন দিক থেকে কোন দিকে কাজ করছে। আমাদের বলে দিয়েছে কণাটা 2, 1 বিন্দু থেকে, 2, 1 মানে এইটা মনে করো, এইটা হচ্ছে আমাদের সেই 2, 1 বিন্দু, এবং আরেকটা হচ্ছে 9, 25। তো ধরলাম এইটা হচ্ছে আমাদের সেই 9, 25, 9, 25। তাহলে আমাদেরকে যদি বলে যে এই ভেক্টরের দিকে যাচ্ছে, এই ভেক্টরের দিকে যাচ্ছে, বলো তো এ বি ভেক্টর সমান কত হবে? এটা তোমাদেরকে দেখাইছিলাম না, ওই যে 9 থেকে 2 বাদ দিবা, 25 থেকে 1 বাদ দিবা, এটা কি দেখাইছিলাম? দেখো তো, এই যে শেষ যেটা থাকবে 9, সেখান থেকে আদিটা বাদ দিব, আই ক্যাপ, প্লাস এ থেকে যেহেতু বিতে গেছি তাই 9 থেকে 2 বাদ দিলাম, আর 25 থেকে 1 বাদ দিব, 25 থেকে 1 বাদ দিব। এটা কি তোমাদেরকে দেখাইছিলাম? এই যে 7i ক্যাপ প্লাস 24j ক্যাপ দেখাইছিলাম। এটা দেখান নাই না? আচ্ছা দাঁড়াও, এটা মনে হয় দেখাইছি, হয়তো ভুলে গেছো। আবার আমি এটা একটু রিক্যাপ করি, দেখো। সো আমাদের এবি ভেক্টরটা বের করা লাগবে, আমাদের এবি ভেক্টরটা বের করা লাগবে। তাইলে এটার জন্য আমরা কি করব একটু খেয়াল করো। বলো তো ভাইয়া, তুমি কি এই ভেক্টরটা বের করতে পারবা না? এটা যদি ও বিন্দু হয় তাহলে বলো তো ও এ ভেক্টরটা আসলে কত? এই ভেক্টরটা আসলে কত? এই ভেক্টরটা একটু লেখো তো সবাই, এই ভেক্টরটা কত? এটা যদি 0, 0 থেকে 2, 1 বিন্দুতে যায় তাহলে এই ভেক্টরটা কত? 2i প্লাস জে। ভেরি গুড, এটা হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ। আচ্ছা বলো তো ওবি ভেক্টরটা কত? ওবি যেই ভেক্টরটা, এটা কত? এটা হচ্ছে 9i ক্যাপ প্লাস 25j ক্যাপ, তাই না? এইবার তুমি যদি একটু অ্যারো সাইনগুলোর দিকে খেয়াল করো তাহলে দেখো এই ও এ ভেক্টরটার সাথে এটার অ্যারো যেদিকে, প্লাস এবি ভেক্টরটা যেটা, প্লাস এবি ভেক্টরটা যেটা, ও এ এবং এবি দুইটাকে যোগ করলে কিন্তু আমরা ওবি ভেক্টর পাচ্ছি, দুইটাকে যোগ করলে আমরা ওবি ভেক্টর পাচ্ছি, ঠিক কিনা? ও এ ভেক্টর তার সাথে যদি এবি ভেক্টর, ও এর সাথে যদি এবিকে আমরা যোগ করি তাহলে কিন্তু ওবি ভেক্টরটা পাচ্ছি, এটার সাথে এটা যোগ করলে এটা পাই। কিন্তু আমাদের দরকার কোনটা? আমাদের তো এবি ভেক্টরটা বের করা দরকার, কারণ এই বিন্দু থেকে এই বিন্দুতে যে ভেক্টরটা যাচ্ছে সেটা কোন ভেক্টর ওইটা আমাদের বের করা লাগবে। এখানে তো শুধু সংখ্যা দিয়ে বলা যে এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে যাচ্ছে, কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে যে যাচ্ছে ওইটা, ওই ভেক্টরটা কোন দিকে সেটা তো আমাদের বের করতে হবে, এই জন্য এবিটা জানা দরকার। তাহলে এ বি সমান সমান হচ্ছে ও বি থেকে বাদ দিতে হবে ও এ ভেক্টরকে। বলো তো ওবি ভেক্টর কত?
9i ক্যাপ প্লাস 25j ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস জে ক্যাপ। এখন সবসময় খেয়াল রাখবো i এর সাথে i এর যোগ বিয়োগ হয়, j এর সাথে j এর যোগ বিয়োগ হয়। তাহলে এখানে কি হচ্ছে 9 মাইনাস 2i ক্যাপ প্লাস 25 মাইনাস 1j ক্যাপ। তাহলে কত আসে 7i ক্যাপ প্লাস 24j ক্যাপ। আর একটা শর্টকাট বুদ্ধি দেই, বলো তো যখন তুমি মূল বিন্দু থেকে এই পয়েন্টেরটা হিসাব করছো তখন কি 2i প্লাস 1j লিখছো। মনে মনে এভাবে চিন্তা করতে পারো 2i প্লাস 1j কথাটা মানে হচ্ছে 2 মাইনাস 0i প্লাস 1 মাইনাস 0j। মানে এটা তো 0 0 ছিল, এটা কি মূল বিন্দু 0 0 না? 0 0 থেকে যখন এই পয়েন্টে গেছো 2 থেকে 0 বাদ দিয়েছো, 1 থেকে 0 বাদ দিয়ে কিন্তু ওয়ে ভেক্টরটা পাইছো। তার মানে আমরা যেই বিন্দু থেকে যেই বিন্দু থেকে যাই শেষের স্থানাঙ্ক থেকে আগের স্থানাঙ্ককে বাদ দিতে হয়, শেষের স্থানাঙ্ক থেকে আগের স্থানাঙ্ককে বাদ দিতে হয়। 9 থেকে 2 বাদ দিলে 7, 25 থেকে 1 বাদ দিলে 24। আচ্ছা বলো তো যদি আমি বিএ ভেক্টর বের করতে চাইতাম তাহলে কি হতো? বিএ ভেক্টর যদি বের করতে চাইতাম তাহলে কি হতো? বিএ ভেক্টর বের করতে চাইলে কি হতো? তখন আমাদের 2 থেকে 9 বাদ দিতে হতো, 1 থেকে 24 বাদ দিতে হতো, অর্থাৎ -7 -24। ঠিক আছে, -7 -24। হ্যাঁ, মুবাশশিরা জান্নাত, নৈতি, এস মুহিম, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা এ বি যে ভেক্টরটা আছে সেটাকে পেলাম। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা কি এই 50 যেটা লিখছি 50-এর সাথে কি এটা গুণ করে দেব? 50-এর সাথেই কি এটা গুণ করে দেব বলো তো? 50-এর সাথেই এটা গুণ করে দেব? দিলে কি হবে? এটার মান কি 1 একক? এই দেখো তো হিসাব করে এটার মান কি 1 একক? স্কয়ার এটারই তো 7, তাহলে 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার ডিভাইডেড বাই, এরপর রুট করব, এটার মান কখনো এটা হবে? তাহলে আমাদের কি করতে হবে? এটার একক ভেক্টর বের করার জন্য আমাদেরকে আগে এটা দিয়ে এটার মানটা দিয়ে ভাগ দিতে হবে, 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা হিসাব করে বের করতে পারবো কত হয়। ঠিক আছে, দেখো তো ভাই বুঝছো কিনা? 49 যোগ 24 স্কয়ার, এটাকে রুট করলে আসে 25। তাহলে 50 বাই 25 7i ক্যাপ প্লাস 24j। সুতরাং বেগের মানটা কত বা বেগটা কত? বেগ হচ্ছে 14i ক্যাপ প্লাস আমাদের হচ্ছে 48j ক্যাপ। এবং তুমি এটা হিসাব করে দেখো, এটার মানটা হিসাব করে দেখো, এটার মানটা আলাদা করে হিসাব করে দেখো। স্কোয়ার রুট অফ 14 স্কোয়ার প্লাস 48 স্কোয়ার, দেখো হিসাব করে কি হয়। 14 স্কোয়ার প্লাস 48 স্কোয়ার, এটাকে রুট করো, দেখো আসছে 50। তো আলটিমেটলি মান তো 50 আসারই কথা, জাস্ট এখান দিয়ে আমার দিকটা বের হয়ে গেল। তাহলে বেগ হচ্ছে এত। বুঝতে পেরেছো বাচ্চা কাচ্চারা? বুঝেছো কিনা? ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, সুপার। তো আজকে তো বলছিলাম একটু কম পড়াবো, আসলেই কম পড়াবো। এর পরের প্রবলেমটা হোমওয়ার্ক থাকবে, এই প্রবলেমটা একটু নিজেরা চেষ্টা করবা। এটা খুব ভালো একটা প্রবলেম, নিজেরা একটু চিন্তা করবা, না পারলে কোনো ক্ষতি নাই। এটা নিয়ে একটু নিজেরা চিন্তা করবে, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এবং তোমাদের বলে রাখে আমি আজ পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক দিছি সেই হোমওয়ার্কগুলোর একটা সলভ ভিডিও বানায় ফেলবো, চিন্তা করো না। তবে মাশাআল্লাহ দেখে খুব ভালো লাগছে, ডিসকাশন গ্রুপে যখনই কেউ প্রশ্ন করে তোমাদের থেকে কেউ কেউ ওইগুলার সলভ নিজেরা করে অ্যান্সার দিয়ে দিচ্ছ, দিস ইজ ভেরি গুড। আমি এছাড়াও যেটা করব যে হোমওয়ার্ক যেগুলো অ্যাটলিস্ট দেওয়া ছিল প্রত্যেকটার এই 10টা লেকচার পর্যন্ত সলভগুলো তোমাদেরকে দিয়ে যাব। ঠিক আছে ভাইয়া, বেগকে কি আইজে দিয়ে লিখবো না মান লিখবো? না, মান তো দেওয়াই আছে। বেগ একটা ভেক্টর রাশি, যখন বলছে বেগ নির্ণয় করো তখন তো ভেক্টর রাশিটা প্রকাশ করা লাগবে আসলে, বুঝতে পারছো? তো ভেক্টর দিয়ে ওটাকে প্রকাশ করলাম। হ্যাঁ, ভেলোসিটি চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের তো ওই চেঞ্জ হওয়ার কথা বলে নাই প্রশ্নে। আমাদের বলছে একটা কণার দ্রুতি 50, কণাটা এইখান থেকে ওই বিন্দুতে যাচ্ছে, তাহলে ওই মুহূর্তে বেগটা কত? 50 বেগে যাচ্ছিল তো বলেই দিছে, মানটা তো বলেই দিছে আমাদের, বলছে ওই দিকে যাচ্ছে, তাহলে ওটার ভেক্টর রূপটা কত ওইটাই জানতে চাইছে কিন্তু। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা আজকে এখানে শেষ করলাম। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা হোমওয়ার্ক থাকলো। এমন একটা ভেক্টর নির্ণয় করো যার, এটা খুবই সহজ, যার মান হচ্ছে এত এর দ্বিগুণ এবং এত এর বিপরীত। এটা আসলে এই অঙ্কটা এখন হাসবা এটা দেখে। এমন একটা ভেক্টর বের করতে বলছে যার মান এত এর দ্বিগুণ, মান হচ্ছে এত এর দ্বিগুণ, এটা তো মান না, এটা তো ভেক্টর, যার মান হচ্ছে এত এর দ্বিগুণ এবং যার দিক হচ্ছে এই ভেক্টরটার বিপরীত দিকে। তাহলে আমাদের এই দুটো হোমওয়ার্ক একটু করে ফেলবা, প্র্যাকটিস থাকলো।
ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে তোমাদের সাথে আবার ইনশাল্লাহ নেক্সট মঙ্গলবারের দিন। তার আগ পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নদী নৌকা রিলেটেড প্রবলেমগুলো আমরা শুরু করব। তো যেটা বলবো যে লম্বাংশ উপপাদ্য এই জিনিসটাই আমাদের আরেকবার আসলে ওখানে অ্যাপ্লাই হবে, এটা খেয়াল রেখো। আর তাছাড়া নদী নৌকা থেকে অনেক প্রশ্ন আসে, সো নেক্সট ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের কয়টা লেকচার লাগবে, আমি হচ্ছে তোমাদেরকে ভেক্টর ক্যালকুলাসের আগ পর্যন্ত শেষ করব। ক্যালকুলাস থেকে অপূর্ব ভাইয়া তারপরে ক্যালকুলাস শেষ করে ভেক্টর ক্যালকুলাসের পার্টটা শেষ করে তারপর গতিবিদ্যায় চলে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।